বলেন। স্যার আমাদের ওই ডোমেন 5 দিয়ে কি কার্টুন ভিডিও কি বানানো যাবে না, লুমেন ইনস্টাগ্রামে? 5 কার্টুন ভিডিও বানানো যাবে না। কার্টুন ভিডিও বানানোর জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন পাউটন আছে, এটা পেড সফটওয়্যার। এটা অনেক হাই প্রাইসের সফটওয়্যার। এটা ইউজ না করলে আপনি ইউজ করতে পারেন, বয়ান্ড ইউজ করতে পারেন। এটা আপনি মান্থলি $5 দিয়ে পেয়ে যাবেন বয়ান্ড। আপনি যদি মনে করেন আমি ফ্রিতে বানাবো, সেক্ষেত্রে আপনি মুভিজ ইউজ করতে পারেন। না, মাত্র আমি একটা বায়ার রিকোয়েস্ট দেখছিলাম, তো এখানে দিতে যে কার্টুন কমার্শিয়াল ভিডিও। কমার্শিয়াল ভিডিও হলে আপনাকে পাউটন ইউজ করতে হবে, আর আপনাকে বয়ান্ড ইউজ করতে হবে কমার্শিয়াল ভিডিওর জন্য। অ্যাড ভিডিও না, জি জি জি, ইনস্টাগ্রামে। কমার্শিয়াল অ্যাড ভিডিওর জন্য আপনি দুটো ইউজ করতে পারেন, যেটা যে দুটো বললাম, পাউটন ইউজ করতে পারেন আর বয়ান্ড ইউজ করতে পারেন। তো তো আমি অফার সেন্ড করলাম না না। না না, আপনি পারলে ইউজ করবেন। এটা সফটওয়্যার গুলো নিয়ে নিলে তো হবে না, সফটওয়্যার গুলো ব্যবহার তো করতে জানতে হবে, তাই না? জি, ব্যবহার বিধি আছে। সেটাই তো পারি না। ওকে স্যার। ওকে, আমরা সাউন্ড অফ করে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা আলোচনা করব যে ফেসবুকে যে অ্যালগোরিদম জিনিসটা কি। অ্যালগোরিদম মানে হচ্ছে নিয়ম কানুন। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম কানুন থাকে। যে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার একটা প্রাইভেসি পলিসি থাকবে না? ঠিক তেমনি ভাবে ফেসবুকেরও কিন্তু কি আছে, কিছু নিয়ম কানুন আছে যেটা মানুষকে মানতে হয়, যেটা আমরা যদি মেনে চলি, তারা আমাদের ফেসবুকের পোস্ট গুলো, আমাদের ফেসবুকের পেজ বলেন, গ্রুপ বলেন, এটা দ্রুত রিচ করবে। দ্রুত রিচ করার জন্য করতে হবে কি, আমাদেরকে অ্যালগোরিদম গুলো ফলো করতে হবে, নিয়ম কানুন গুলো ফলো করতে হবে। তো ঠিক যেমন ভাবে আপনি দেখেন গুগলের কিছু নিয়ম কানুন আছে যেটা আমরা ফলো করে গুগলের র্যাঙ্ক করতে হয়, ঠিক তেমনি ভাবে গুগলের মতো করে ফেসবুকেরও বেশ কিছু অ্যালগোরিদম আছে। আমি যদি জাস্ট আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি এখন একটা পোস্ট করলেন, পোস্টটা আগামী 3 ঘন্টা পর্যন্ত কোনো রিচ আসলো না, বা কোনো কেউ লাইক দিল না, শেয়ার করলো না, কিছুই করলো না, আপনি দেখবেন আলটিমেটলি সেই পোস্টটা ফেসবুক এটা রিচ কমাই দেবে। আমি যে আপনাকে আরো একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনি একটা পোস্ট করলেন সকাল 10টায় আপনার ফেসবুক প্রোফাইল থেকে, এটাতে কি পরিমাণ লাইক পাবেন, একদিন 24 ঘন্টা পরে গিয়ে এটাতে দেখবেন কতটা লাইক আসছে। আর আপনি আরেকটা পোস্ট করবেন রাত 1টা বাজে, ওটা 24 ঘন্টা পরে গিয়ে কয়টা লাইক আসে একটু খেয়াল করবেন, কোনটাতে লাইক বেশি আসছে। কারণ আমাদের সামনে যদি ফেসবুক ছবিগুলোকে শো না করাই, লাইক কোত্থেকে দিবে, তাই না? মানুষ তো লাইক দেওয়ার জন্য একটা সুযোগ অপশন পাইতে হবে, যে ধরুন আপনি একটা ছবি পোস্ট করছেন ফেসবুকে, এটা যদি আমার সামনে আসে, আমি লাইক দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু আমার সামনে তো আগে আসতে হবে। আর এই আনার জন্য করতে হবে কি, ফেসবুক এটাকে বুস্টিং করে দেয় প্রত্যেকের প্রোফাইলে। যে ফেসবুক চিন্তা করে এর পোস্টটাকে কয়জনের সামনে দেখাবো, এর পোস্টটাকে কয়জনের সামনে দেখাবো, এটা ফেসবুক বুস্ট করে, মানে অ্যালগোরিদম গুলো ফেসবুক ফলো করে। এখন ফেসবুকে অ্যালগোরিদম গুলো ফলো করার ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম 3 ঘন্টা সময়টাকে ফেসবুক খুব গুরুত্ব দেয়। প্রথম 3 ঘন্টার মধ্যে যদি রিচ হয়, তাহলে ফেসবুক দেখবেন এটাতে ভালো রেসপন্স আসবে। প্রথম 3 ঘন্টার মধ্যে যদি রিচ না হয়, ফেসবুক এটা থেকে ভালো রেসপন্স আসবে না। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন, দুপুরে 1টা বাজে একটা পোস্ট করেন, রাতের 1টা বাজে একটা পোস্ট করেন, ঠিক 24 ঘন্টা পরে গিয়ে দেখেন দুপুরে একটার পোস্টটা কি পরিমাণ রিচ হয়েছে, আর আপনার রাতের একটার পোস্টটা কি পরিমাণ রিচ হয়েছে। কারণ আপনার যারা টার্গেটেড অডিয়েন্স, তারা হয়তো আপনি যখন পোস্ট করছেন তখন তারা ঘুমাচ্ছে, আর দুপুরে 1টা বাজে যখন পোস্ট করছেন হয়তোবা তারা এটা দেখতেছে। তো আপনাকে অনেক জিনিস মেনটেন করে কিন্তু পোস্ট করতে হবে। একটা প্রোফাইল থেকে যখন পোস্ট করলে আমরা কিন্তু সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন তখন পোস্ট করতে হবে, রাত্রে 12টা বাজে 1টা বাজে পোস্ট করলে ওটার থেকে আপনি খুব বেশি লাইক বা কমেন্ট আশা করতে পারেন না। বিকজ এটা রাত্রে 1টা বাজে আপনি পোস্ট করছেন, ফেসবুক তো রাত আর দিন চিনে না। ফেসবুক চিনে কি, ফেসবুকের জন্য কোনো রাত আর দিন নেই, ফেসবুকের জন্য সারাদিনে সেম। কারণ তারা তার ঘুম, তাদের চোখে তার ঘুম নেই, তারা রাত আর দিন পার্থক্য করবে। তো এই যে এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, ফেসবুকে কিছু রুলস এবং রেগুলেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে, পোস্ট করার 3 ঘন্টার মধ্যে যদি আপনি রিচ না পান, সেক্ষেত্রে ফেসবুক মনে করবে এই পোস্টটার মধ্যে পাওয়ারফুল কোনো কন্টেন্ট নাই, যে কারণে মানুষ এটাকে লাইক, কমেন্ট বা শেয়ার করতেছে না। তো ফেসবুক আলটিমেটলি সেই পোস্টার এঙ্গেজমেন্ট বা এটা পাবলিসিটিটা কমিয়ে দেবে। বুঝতে পারছেন? এটা ফেসবুকের একটা অ্যালগোরিদম। এরকম ফেসবুকের আরো অনেকগুলো অ্যালগোরিদম আছে। কাজ করতে করতে আপনি দেখবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আমরা আজকে প্রথমেই ফেসবুক কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো কেমন হওয়া দরকার
এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, আমি বলে যাব, আপনারা নোট ডাউন করতে পারেন। প্রথমটা হচ্ছে কি, পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট বা পোস্ট এভারগ্রিন কন্টেন্ট। আপনাকে আপনার যে পেজ থাকবে, যে গ্রুপ থাকবে, যে প্রোফাইল থাকবে, তিনটার ক্ষেত্রে সেম কথা। যেটা প্রোফাইলের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপের ক্ষেত্রে। আপনাকে এভারগ্রিন কন্টেন্ট গুলোকে পোস্ট করতে হবে। এখন কয়টা পোস্ট করবেন পার ডে, এটা নির্ভর করতেছে আপনি কতটুকু সময় পান। ধরুন একদিনে একটা দুইটা পোস্ট করলেন, আর একদিন একটা পোস্ট করলেন না, এরকম হবে না। আপনাকে প্রতিদিন একটা ফ্লো মেনটেন করতে হবে। ধরুন প্রতিদিন আমি যদি বলি যে আপনি যদি সময় কম পান, তাহলে প্রতিদিন দুইটা দুইটা করে পোস্ট করেন, তাহলে একটা ফ্লো মেনটেন হলো। দ্যাট মিনস আপনাকে আপনার পোস্টে একটা ফ্লো মেনটেন করার জন্য কি করতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। ওইটা আমরা একটু পরে জানতে পারবো কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে পড়ার সময়। আপাতত জেনে নেন যে আপনাকে প্রতিদিন এভারগ্রিন কন্টেন্ট পোস্ট করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট পোস্ট করতে পারলে আপনার ফেসবুকের রিচ অনেক বেড়ে যাবে। তবে রিচ কখনো দিনে দিনে বাড়ে না। এটা বাড়ার জন্য হয়তোবা 1 মাস সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে, 3 মাস সময় লাগতে পারে। ফেসবুক আপনাকে একটা অবজারভেশন করবে। অবজারভেশন করে কিন্তু সে আপনাকে যে কোনো সময় র‍্যাঙ্ক করিয়ে দিতে পারে। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক পেজ থেকে এভারগ্রিন কন্টেন্টটাকে পোস্ট করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট বলতে যে কন্টেন্টটা, ফর এক্সাম্পল আপনি একটা পুরাতন পত্রিকা পাইছেন, পুরাতন একটা পত্রিকা পাইছেন 5 মাস পুরনো, তাহলে এখান থেকে আমরা কোন কোন নিউজটাকে আমরা এভারগ্রিন বলবো সে 5 মাস পুরনো পত্রিকার মধ্যে। এখান থেকে বিউটি টিপস, এটা কিন্তু 5 মাস পুরনো হলেও কিন্তু মানুষ পড়বে, বিকজ এটার কোনো আসলে চেঞ্জেস হয় না। সেকেন্ড হতে পারে আপনার হেলথ হতে পারে, হেলথ কোনো নিউজ যদি হয় সেক্ষেত্রে 5 মাস যদি পুরনো হয় মানুষ এটাকে কিন্তু পড়বে। থার্ড হতে পারে এডুকেশন, এডুকেশন রিলেটেড যদি কোনো আপনার লেখালেখি থাকে, সেটা 5 মাস না, যদি 1 বছর পরও আপনি পড়েন তা তো আপনার কোনো ক্ষতি হবে না। এটা 5 মাস আগে পড়লেও যে লাভ হতো, এখন 5 মাস পরেও কিন্তু সেম কাজটাই করবে। তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় এভারগ্রিন। দ্যাট মিনস এটা পুরনো হয়ে গেলেও এটার পোস্ট ভ্যালু সেমই থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেক্টর ভেদে এভারগ্রিন টপিকটা ভিন্ন হতে পারে। ফর এক্সাম্পল কোন সেক্টরে, যেমন ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি কাজ করতে চান, এখানে এভারগ্রিন হিসেবে আপনাকে দিতে হবে ভিডিও। কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ভিডিওটাকে মানুষ বেশি প্রেফার করবে। কেন প্রেফার করবে? কারণ শুনে কাজটা করার চেয়ে দেখে কাজটা করলে মানুষের কাছে বেশি সহজ মনে হবে। এই জন্য তারা কি চাইবে, সবসময় চাইবে যে কেউ তার জন্য কাজটাকে করে দেখ। রেসিপিস পোস্ট, আপনাকে রেসিপি নিয়ে আপনি পোস্ট করতে পারেন, এটা একটা এভারগ্রিন টপিক। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন হাউ টু নিয়ে আপনি পোস্ট করতে পারেন, হাউ টু নিয়ে পোস্ট করলে আপনি এটা অলওয়েজ এভারগ্রিন। ট্রাভেল নিয়ে পোস্ট করলে অলওয়েজ এভারগ্রিন, যে কোনো সময় পোস্ট করতে পারেন, ভিডিও বানাতে পারেন, পোস্টও করতে পারেন, লিখতেও পারেন, ইমেজও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। কোয়েশ্চেন আনসার করতে পারেন, কোয়েশ্চেন আনসারটা বেশিরভাগ কোয়েশ্চেনে কিন্তু এভারগ্রিন থাকে। কিছু কিছু কোয়েশ্চেন আবার থাকে পরিবর্তনশীল। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন বর্তমানে জাতিসংঘের মহাসচিবকে, এই প্রশ্নটার উত্তর এখন থেকে 5 বছর পর তা নাও হতে পারে। তো কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো পরিবর্তনশীল, আবার কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো 5 বছর পরে পড়লেও কিন্তু পরিবর্তন হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ধরেন একটা দেশের আপনার আয়তন কত, সেখানে কয়টা ইয়ে আছে, পৃথিবীতে কয়টা মহাদেশ আছে, এই টাইপের কিছু প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু কি হয় না, সহজে পরিবর্তন হয় না। মানে যেগুলো আপনি বলে নিতে পারেন একদম অনেকটা ইউনিভার্সাল ট্রুথের মতো হয়ে গেছে, এগুলোকে আপনি এজ এ এভারগ্রিন প্রশ্ন হিসেবে চিন্তা করতে পারেন। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আপনি আপনার পেজের সাথে মিল রেখে একটা ফেসবুক গ্রুপও ওপেন করতে পারেন। আপনি আপনার ফেসবুকের পেজের সাথে মিল রেখে একটা গ্রুপ তৈরি করতে পারেন, সেই গ্রুপ থেকেও আপনি ভালো রেসপন্স পাবেন। আমি যদি আমার একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা পেজ তৈরি করলাম প্রথমে আমার একটা নিউজ পেপারের জন্য বা ম্যাগাজিনের জন্য, সেই পেজটার উপর আমি বেস করে একটা গ্রুপ তৈরি করছি। তাহলে গ্রুপ যদি একই নামে গ্রুপ তৈরি করেন, তাহলে হবে কি, ফেসবুকের কাছে মেসেজটা 2 বার যাবে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ, এই জন্য একই নামে একটা ফেসবুক পেজও আছে, গ্রুপও আছে। তো দেখা গেল কি, আমার ফেসবুক পেজে মেম্বার সংখ্যা যখন 19,000, ঠিক একই সময়ে
আমার ফেসবুক গ্রুপে মেম্বার সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ প্লাস, মানে 1,51,000 ও সামথিং, প্রায় 52,000-এর কাছাকাছি। তাহলে চিন্তা করেন, আমি কিন্তু ইউটিউবে ফেসবুকে পেজ ক্রিয়েট করার মিনিমাম 1 সপ্তাহ পরে কিন্তু ফেসবুকে গ্রুপ তৈরি করছি। আর সেই গ্রুপটার মেম্বার সংখ্যা হচ্ছে 1,52,000-এর কাছাকাছি। আর পেজের সংখ্যা হচ্ছে কি, আপনার অডিয়েন্স হচ্ছে 19,000-এর মতো। এ থেকে আপনি বুঝতে পারেন যে এটা কতটুকু ইম্পর্টেন্স। এজন্য আপনারা যে পেজটা ওপেন করবেন, চেষ্টা করবেন সেই পেজের সাথে একটা গ্রুপ তৈরি করার জন্য। এখন আপনাকে এটা কেন বলতেছি, হয়তোবা আপনার কোনো বিজনেস রান করানোর জন্য এটা আপনি করতে পারেন। হয় যদি কোনো বায়ারের জন্য আপনি কখনো কাজ করেন, বায়ারকে পরামর্শটা দিতে পারেন যে তোমার পেজ আছে, তুমি চাইলে একটা গ্রুপও করতে পারো। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি, কনসিডার দা পোস্টিং টাইম। আপনাকে একটা পোস্টিং টাইম সেট করতে হবে। আপনি যখন ইচ্ছা তখন পোস্টিং করলে কিন্তু হবে না। ধরুন টিভিতে কোনো একটা প্রোগ্রাম আপনার খুবই ভালো লাগে বা সেই প্রোগ্রামটা আপনি দেখেন, এই প্রোগ্রামটা যদি এমন হয় সে দিনে যে কোনো সময় প্রোগ্রামটা টেলিকাস্ট করে দিচ্ছে, মাঝে মধ্যে করছে মাঝে মধ্যে করে নাই, একদিনে 3 বার দেখাই বলছে আরেকদিন দেখাই নাই, তাহলে সেটা কি, সেই প্রোগ্রামটা আপনার যতই ফেভারিট হোক, আপনি কি সেই প্রোগ্রামটাকে আর রেগুলারলি দেখবেন? আপনার একটা বিরক্ত চলে আসবে না? মাঝে মধ্যে কথা বলিয়েন, নেট আছে মনে মনে হইতে পারে কি, নেট জি আছে, স্যার, নেট আছে না? জি স্যার, আছে আছে। এখন আমার সাথে একটা হ্যাঁ না বলতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা শুনতেছেন কিনা। যে স্যার টপিক গুলো তো খুব ক্যাচি, যার কারণে শুনতেই ভালো লাগে। না, শুনতে ভালো লাগলে হবে না, মাঝে মধ্যে হ্যাঁ না একটু বলিয়েন, যাতে আমার কাছে মনে হয় যে আপনারা আছেন, শুনতেছেন। একটা সময় গিয়ে আমি চিন্তা করলাম যে অনেকক্ষণ বলে ফেলা, আমি তো পিছির দিকে তাকাই না, এখন আমি বাইরের দিকে তাকাই আছি। একটা সময় গিয়ে চিন্তা করলাম যে আপনি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, আর আমি বলে যাচ্ছি 1-1.5 ঘন্টা পরে দেখলাম যে কি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে অনেক আগে। তাহলে কেমন হয় বলুন তো দেখি? এই জন্য একটা টপিক শেষ হলে আপনারা কাইন্ডলি একটু বলবেন, হ্যাঁ না বলবেন আর কি, হ্যাঁ শুনছি শুনি নাই এই টাইপের কিছু। তো যেটা বললাম, আপনাকে মাস্ট বি একটা পোস্টিং টাইম সেট করতে হবে। এখন এক একজনের পোস্টিং টাইমটা কিন্তু এক এক রকম হতে পারে। কেউ পোস্ট করতে পারে সকাল 7টায়, কেউ পোস্ট করতে পারে রাতে 7টায়, কেউ পোস্ট করতে পারে দুপুর 12টায়। এখন আপনার টপিকের উপর বেস করে আপনার টপিকটা, আপনার অডিয়েন্সটা কোন টাইমে বেশি অ্যাকসেপ্ট করতেছে এটা আপনাকে দেখতে হবে। এখন আপনার কন্টেন্টটা যদি ফরেনারদের জন্য হয়, আপনাকে বাংলাদেশি টাইম হিসাব করলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে সে ফরেনারদের লোকাল টাইম হিসাব করতে হবে। তারা কোন টাইমে এটা পড়বে, এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। এখন এই জিনিসটা কিভাবে বুঝবেন? এই জিনিসটা বোঝার জন্য মিনিমাম আপনাকে 50টা আগে পোস্ট করে ফেলতে হবে। 50টা পোস্ট করার পর আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কোন টাইমে পোস্ট করলে আপনার জন্য ভালো। আমি একটু দেখাই দিচ্ছি। গতকালকেও দেখিয়েছিলাম, আজকেও একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমাদের পেজের মধ্যে একটা অপশন আছে যে এখানে মোড থেকে ইনসাইটস থেকে এখানে দেখবেন পোস্ট নামে একটা অপশন আছে। পোস্ট অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমার যে পেজের অডিয়েন্স আছে তারা কোন সময়ে এই আর্টিকেল গুলো পড়ে। তো এখানে তো কন্টেন্ট খুবই কম, এটা এই রেজাল্টটাকে অ্যাকুরেট নেওয়া যাবে না। আপনারা করবেন কি, যে মিনিমাম 50টার মতো পোস্ট করার পরে এটাকে দেখবেন, আদারওয়াইজ এটা আসলে জাজ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখবেন যে আমি যদি দেখি সকাল 7টা থেকে আমার অডিয়েন্সটা 6টা থেকে আমার অডিয়েন্সটা ভালো রেসপন্স করতেছে, তো আপনাকে 3 ঘন্টার একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে, যে 3 ঘন্টার মধ্যে একটা মানুষ ভালো অডিয়েন্সটা ভালো রিচ করে। আমি ধরি 7টা থেকে 10টা পর্যন্ত ধরি। 10টা পর্যন্ত কোথায় আছে? এখানে ডাউন হয়ে যাচ্ছে। 6টা থেকে 10টা পর্যন্ত, 6টা থেকে 9টা পর্যন্ত না, 8টা 9টা না, 7টা থেকে 10টা পর্যন্ত ধরেন। ধরে নেন 7টা থেকে 10টা পর্যন্ত। তাই আপনি মাঝামাঝি কোনো একটা টাইমে পোস্ট করেন, ধরুন আপনি 7টায় পোস্ট করেন, সকাল 7টায় একটা পোস্ট করেন, এবং 7টায় পোস্ট করা কি আপনার জন্য পসিবল? বলেন, ঘুম থেকে উঠে 7টায় পোস্ট করাটা। তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি শিডিউল পোস্ট করে দেবেন, যাতে করে ঠিক 7টায় পোস্ট হয়ে যায়। আপনি যদি ম্যানুয়ালি পোস্ট করতে যান, আপনি কখনো টাইম মেনটেন করতে পারবেন না। দেখবেন হাফ এন আওয়ার আগে হয়ে গেছে বা হাফ এন আওয়ার পরে হয়ে গেছে, বা 1 ঘন্টা আগে হয়ে গেছে বা 1 ঘন্টা পরে হয়ে গেছে। অ্যাকুরেট টাইমটা প্রতিদিন মেনটেন করা পসিবল না। সেজন্য আপনারা যেটা করবেন, এটার জন্য শিডিউল পোস্ট গুলো করবেন, যাতে সেম টাইমে, একদম শার্প সেম টাইমে গিয়ে পোস্ট গুলো হয়। আমার কথা বুঝতে পারছেন? শার্প সেম টাইমে যেন পোস্ট গুলো হয়, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এই জিনিসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোন টাইমে
আপনার অডিয়েন্সটা বেশি কি থাকে, মানে বেশি আপনার পেজ থেকে ভিউ করে বা আপনার পোস্টগুলোকে কোনটা বেশি পড়ে, এই জিনিসটা লক্ষ্য রেখে আপনাকে কাজটাকে করতে হবে। এরপরে 4 নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার যে ধরেন একটা পেজ আমি নতুন করলাম, নতুন পেজটা করেই আমি কখনোই কি করব না, মানে পোস্ট করব না, মানে সরাসরি কি করব না, আমি আমি এখানে ইউটিউবের ভিডিও পোস্ট করব না সরাসরি। হুম, একটা মিনিট, হ্যাঁ, একটা কল ইয়ে করে নিচ্ছি। একটা মিনিট। হ্যালো ভাই, ক্লাসে কিছু হচ্ছে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। একটু রাখেন, শুনতে পাবেন, একটা মিনিট।
ওকে, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, কোন পয়েন্টে আলোচনা ছিল আমাদের? 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, 1 2 3 4। আচ্ছা, কোনো ইউটিউবের ভিডিও সরাসরি স্টার্টিং অবস্থায় ইউটিউবের ভিডিও আপনার পেজ আপলোড করবেন না সরাসরি। কারণ ইউটিউব তখন চিন্তা করবে এই ভিজিটরটা শুধুমাত্র ইউটিউবের পাবলিসিটি করার জন্য আমার এখানে ভিডিওটা শেয়ার করতেছে, তখন সে আপনার রিচটাকে ডাউন করে দিবে। আপনার কথা বুঝতে পারছেন? ধরুন আপনি স্টার্টিং এ গিয়ে যদি পাবলিসিটি শুরু করে দেন, অথবা আপনার পেজের মধ্যে সব ইউটিউবে ভিডিও শেয়ার করা আছে, আর কিছুই করা নেই, তখন সে চিন্তা করবে কি, না এ তো আসছে স্প্যামিং করার জন্য আসছে, এ তো অন্য কিছু করার জন্য আসে নাই, তখন আপনার ভিডিওটাকে স্টপ করে দিবে। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার কিনা? এরপরে হচ্ছে কি, পার্টনার উইথ সাম আদার ফেসবুক পেজ অন ইউর নিশ। আপনার নিশ রিলেটেড যে ফেসবুক পেজগুলো থাকবে বা গ্রুপগুলো থাকবে, তাদের সাথে একটু কথা বলবেন, কথা বলে বলবেন যে আমি আপনার পেজে বা গ্রুপে পাবলিসিটি করতে চাই একটা অনারিয়ামের বিনিময়ে। কারণ ফেসবুক থেকে দুই ভাবে আপনি লাইক নিয়ে আসতে পারেন বা আপনার পেজে লাইক নিয়ে আসতে পারেন। একভাবে হচ্ছে আপনি সরাসরি বুস্টিং করে ফেসবুকে, আরেকটা হচ্ছে কি আপনি কোনো ইনফ্লুয়েন্সারকে বলে, যে যাদের বড় বড় গ্রুপ আছে, তাদের বড় বড় পেজ আছে, তাদেরকে একটু বলতে পারেন যে আপনার পেজে আমার এই পোস্টটা শেয়ার করতে চাই, বা এটার বিনিময়ে আমার এতগুলো লাইক চাই, আপনার পেজ থেকে যদি আমি এই পরিমাণ লাইক পাই সেক্ষেত্রে আমি আপনাকে এই অ্যামাউন্টটা দিব। কারণ ফেসবুক থেকে যদি আপনি বুস্ট করে লাইক নিয়ে আসেন, তখন ফেসবুক চিন্তা করবে কি এই ব্যক্তির কাছে বুস্ট করার মতো এবিলিটি আছে বা ডলার আছে, তারা এর পোস্টটাকে বেশি দিন কি করবে, রিচ করবে না। কারণ রিচ না করলে হবে কি, তখন আপনাকে প্রতিবার টাকা খরচ করে করে কি করতে হবে, এটাকে রিচ করতে হবে। এই জন্য ফেসবুক একবার যদি বুঝে ফেলে যে আপনার এখানে আপনার মধ্যে এবিলিটি আছে, সে কিন্তু আপনার পেজটাকে রিচ করবে না। এই জন্য করবেন কি, ফেসবুকে বুস্টিং এর জন্য যে টাকাটা বাজেট করবেন আপনি, সেই টাকাটা কোন একটা পেজ বা গ্রুপের যারা ইনফ্লুয়েন্সার আছে, অ্যাডমিন আছে, তাদেরকে দেন, তারাই আপনার পেজটাকে প্রমোট করে দেবে। তখন এখান থেকে আপনার অর্গানিক রিচ আসবে। অর্গানিক রিচ আসলে ফেসবুকে আর এই প্রবলেমটা করবে না। ফেসবুক আপনার কন্টিনিউয়াসলি আপনার ফেসবুকে সেম ইয়ে থাকবে, মানে এঙ্গেজমেন্ট থাকবে, কোনো সমস্যা হবে না। আর যদি বুস্ট করে নিয়ে আসেন, সেই এঙ্গেজমেন্টটা বেশি দিন থাকে না, কমে যায়। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরপর হচ্ছে কি, কন্টেস্ট এন্ড গিভওয়ে। কন্টেস্ট এন্ড গিভওয়ে বলতে আমি বুঝাচ্ছি, আপনার পেজে যে আপনি বিভিন্ন পোস্ট করবেন বা আপনার পেজের নিউজ রিলেটেড আপনি একটা কন্টেস্ট অর্গানাইজ করবেন, কুইজ অর্গানাইজ করবেন। কুইজের প্রশ্নটা এমন ভাবে দিবেন যাতে করে উত্তরটা সবাই পারে, গুগলে সার্চ করলে উত্তর পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, প্রথম 15 জন সঠিক উত্তরদাতাকে আমি একটা প্রাইজ দিব। প্রাইজ বলতে এমনও হতে পারে যে তাকে আপনি একটা নেটফ্লিক্স এর আইডি করে দিলেন, তাকে আপনি একটা কোন একটা কোর্স, উডেমির কোন একটা কোর্স তাকে ফ্রিতে দিয়ে দিলেন, বা স্কিল শেয়ারের কোন একটা কোর্স ডাউনলোড করে তাকে ফ্রিতে দিয়ে দিলেন, বা সামথিং যেগুলো অনলাইন থেকে কিনতে পাওয়া যায়, যেটা সবার সবার প্রয়োজন, এমন কিছু তাকে ফ্রিতে দিয়ে দিলেন। বুঝছেন? প্রত্যেকটা নেশে কিছু না কিছু থাকে যেটা ফ্রিতে দেওয়া যায়। তো তাকে আপনি এমন কিছু দিতে পারেন, যেমন নেটফ্লিক্স এর আইডি, এটা কিন্তু চাইলে কিন্তু এজ এ ট্রায়াল ভার্সন ওপেন করা যায়, আপনি একটু ঘাটাঘাটি করে শিখতে পারেন। আপনি অ্যামাজন প্রাইমের আইডি বা কিছু না কিছু আপনি তাকে জাস্ট কন্টেস্টে অ্যাটেন্ড করলে তাকে দেন। তার আবার কন্টেস্টটাকে অর্গানাইজ করার সময় বলে দিতে হবে যে এখানে যদি 100 জন পার্টিসিপেট করে, সেক্ষেত্রে প্রথম 15 জনকে কি করা, মানে আমি এখান থেকে যে কোনো 15 জনকে আমি কি করব, বা 5 জনকে বা 10 জনকে এরকম কি করবেন, আমি তাদেরকে প্রাইজ দিব। যদি 100 জন কি করে, কমেন্ট করে, এভাবে বলে দেবেন। তাহলে হবে কি, বাকিরা কি করা শুরু করবে, কমেন্ট করা শুরু করবে। এবং তাদেরকে উইন করার জন্য এখানে কিন্তু একটা সিস্টেম আছে। আমি এটা ইউটিউবের ক্ষেত্রে দেখছি, ফেসবুকের ক্ষেত্রে দেখি না। ইউটিউবের ক্ষেত্রে অনেক ইউটিউবাররা করতো যে আপনারা যদি আমাদের পেজে প্রথম আমাদের পেজে একটা কোয়েশ্চেন, আমি ভিডিও মাঝখানে যে কোনো জায়গায় একটা জায়গায় একটা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনটা যারা আনসার করতে পারবেন তাদেরকে আমি কি করব, সেখান থেকে একজন উইনার চুজ করে, বা যার আনসারটা সবচেয়ে বেস্ট মনে হবে তার আনসারটাকে আমি উইনার ঘোষণা করব। এভাবে করে যারা করতো কি, ফেসবুক কন্টেস্ট উইনার জেনারেটর, এখানে অনেকগুলো জেনারেটর পাবেন। এখানে একটা জেনারেটর গেলেন, আমি আসলে কখনো করে দেখিনি, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। একটা ফেসবুকে গেলেন,
এন্টার ইউআরএল আমি যে কোনো একটা ফেসবুক ইউআরএল এ যাই, যেখানে অনেকগুলো কমেন্ট আছে, মোটামুটি অনেকগুলো কমেন্ট আছে। এই জন্য আমি করলাম কি, একটু দেখে যায়, ধরুন এটা একটা পোস্ট, এখানে বলতেছে কি ফাইন্ড ফেসবুক ইউআরএল বাই অ্যাপ, ফাইন্ড ফেসবুক ইউআরএল বাই ব্রাউজ, ফেসবুক ইউআরএল, পোস্টের ইউআরএলটা নিয়ে আসতে হবে। একটা পোস্টের ইউআরএল নিয়ে আসি। পোস্ট ইউআরএল কোথায় পাবো বলতো? পোস্ট, এটা পোস্ট ইউআরএল না, এটাকে নিয়ে আসি। এখানে কমেন্ট, এখানে দুই একজন কমেন্ট করতে পারে, সেখানে কোনো কমেন্ট নেই। কমেন্ট আছে এমন একটা পোস্ট নিয়ে আসে, 7টা কমেন্ট, এখানে কমেন্ট আছে। স্যার থ্রি ডট থেকে আপনি হচ্ছে লিঙ্ক কপি করতে পারবেন। ডান পাশে উপরে যে থ্রি ডট আছে ওইখান থেকে স্যার আপনি লিঙ্ক কপি করতে পারবেন। শেয়ারের থেকে পারবেন তাহলে স্যার, নিচে যে শেয়ার লেখা আছে শেয়ার থেকে পারবেন স্যার। তার পোস্টে ক্লিক করে তো তারপরে স্যার শেয়ারে ক্লিক করেন, 2 নাম্বারটা স্যার, শেয়ার থেকে 2 নাম্বার শেয়ারে ক্লিক করলে পরে হবে। এখান থেকে লিঙ্ক আসে না স্যার? না স্যার উপরে যান, ওই যে থেকে খুব ইজিলি করা যায়, একটু উপরে যান। এই যে আপনি টাইমে ডিসেম্বর 10, 2019 এখানে ক্লিক করেন, পোস্টের লিঙ্কটা চলে আসবে। এটা আসবে না, গ্রুপ তো। এই যে আচ্ছা, যে কোনো একজন একটা পোস্টের লিঙ্ক কপি করে দেন, যেখানে কমেন্ট আছে অনেকগুলো কমেন্ট আছে, এরকম একটা পোস্টের লিঙ্ক দেন। পেজ হলেও সমস্যা নাই, একটা পেজ থেকে যায় দেখেন। মঞ্জুর ফোন দিচ্ছে। তুলসী বলো আমাকে, আমার হ্যাঁ সকাল অনেকবার বলছি। আমি যখন একটা পোস্ট এখান থেকে নিই, ফর এক্সাম্পল এটা আমার পেজ না, আমি একটা পোস্ট নিচ্ছি এখান থেকে। স্যার নাজমুল ভাই দিছে, এটা একটা দিচ্ছে নাজমুল ভাই। শুধু পোস্ট হলে হবে না ভাই, এখানে পোস্টের নিয়ম আছে, Facebook/পোস্ট এরকম। আমি তো ছবি আমি নিজে বের করতে পারতাম, ছবিতে আমি ক্লিক করে ছবি বেরোচ্ছে না, এরকম বেরোচ্ছে না, এই তো বেরোচ্ছে না, এটা না ভাই, পোস্টের লিঙ্কটা আলাদা, পোস্টের একটা লিঙ্ক আছে। এমবেড এখন এটা বলতেছে কি ফাইন্ড বাই, দেখি কি করতে হবে, ফাইন্ড কিভাবে করতে হবে, ফাইন্ড ফেসবুক ইউআরএল অ্যাপ। তারিখে ক্লিক করতে বলতেছে না, হয়েছে না এটা।
আছে কিনা কি জানি, প্লিজ লগ ইন। আরেক ঝামেলা করে রাখেন, একদম লগ ইন করে টেস্ট করে দেখে হয় কিনা। প্লিজ লগ ইন উইথ ফেসবুক অ্যাকাউন্ট। স্টেপ 1, if you don't see Facebook login button, please disable your ad block। আচ্ছা, ad block ডিসেবল না করলে আবার আসবে না বলে কত কাহিনী করতেছে দেখছেন। টাইমে ক্লিক করলে ওই পোস্টটা এমনিতেই চলে আসে স্যার। আচ্ছা, নিচ্ছি তো, আপনারটাই নিচ্ছি ভাই। প্রিমিয়াম আমরা একটা শো করাইছি দেখছেন, এখানে অ্যাকাউন্ট করার অপশনটা কই, লগ ইন উইথ ফেসবুক অ্যাপস, সম্ভব না। ফেসবুক দিয়ে কি লগ ইন করা সম্ভব? পরেরটা ট্রাই করি। ফেসবুক দিয়ে তো লগ ইন করানো সম্ভব না। ওই সাইটটাই না, সেটা এখানে চলে আসছে। চেক উইনার, লগ ইন ছাড়া পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এটা ওর সুবিধা আর কি। ও ঝামেলা, কানেক্ট উইথ ফেসবুক, আরেক ঝামেলা। আচ্ছা দেখি কন্টেস্ট কিভাবে উইন করাতে হয়, আমি একটা ভিডিও পাই কিনা দেখি, স্যার আমি একটা শেয়ার লিংক করবো। দিচ্ছি, এটা এখন কাটাকাটি করে বের করা খুব tough। আপনি ট্রাই করছেন? না স্যার, কিন্তু ওই যে আপনি যেটা বললেন না স্ল্যাশ এটা পোস্ট লাভ না। হ্যাঁ ঠিক আছে, ওইটা ঠিক আছে। আপনারা একটু, আমি ট্রাই করে দেখবো, আপনাদের ট্রাই করতে হবে, আমি ট্রাই করে বলবো নেক্সট ক্লাসে যে আসলে কিভাবে করতে হয়। আপাতত দেখেন আমি আমার টপিকটাকে এগোই। কন্টেস্ট করার সুবিধা হবে কি, আপনার যারা ভিজিটর তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে। ফর এক্সাম্পল কেউ একজন বিজনেস করবেন, বিজনেসের জন্য সপ্তাহে 1-200 টাকা খরচ করেন, বিজনেসের জন্য খরচ করতে হবে না, কন্টেস্ট দিলে দেখবেন সপ্তাহে 1-200 টাকা যদি প্রাইস দেন, আপনার এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আসবে। সেটা আপনি প্রাইজও দিতে পারেন, মোবাইল রিসার্চ করে দিতে পারেন। আপনি যদি ফরেনার হয় সেক্ষেত্রে তো মোবাইল রিসার্চ করে দিলে হবে না, সেক্ষেত্রে তাদেরকে আপনি কিছু একটা গিফট করতে পারেন। লাইক বললাম আমি, ডিজিটাল কিছু মুভি দেখার সাইট আছে যেগুলো পেড করে কিনতে হয়, সেগুলো তাকে আপনি ফ্রিতে দেন, এটাই এনাফ হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। এরপরে গিভওয়ে মানে হচ্ছে কি, একটা পোস্ট করলেন, আপনি বলে দিলেন এই পোস্টের মধ্যে যে 15 জন সবার আগে মানে কমেন্ট করবে, সেই 15 জনকে আমি একটা কি করব, একটা প্রাইজ দিব, এই কন্টেস্টের মতো করে। ওইখানে উত্তর হোক আর না হোক, গিভওয়েতে এটা কোনো ইম্পর্টেন্ট না, আপনাকে লেখালেখি দিতে বলবেন। ফর এক্সাম্পল আপনি বলে দিলেন আপনার পেজের নামটা লিখে কেউ একজন কমেন্ট করতে বলেন, কমেন্ট করলেই কি করবেন, তাকে গিভওয়েতে হিসেবে কাউন্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি বললাম কেউ আমার পেজে এসে হেলথ নিউজ লিখে, ফর এক্সাম্পল আনলিমিটেড, আমি আমার যে পেজের নামটা দিয়েছিলাম ব্যাকে আসি, হ্যাঁ, সাউন্ড হেলথ টিপস,
এটা লিখে কেউ আমার কমেন্ট করলে প্রথম 15 জনকে আমি কি করবো, একটা প্রাইজ দিব। এভাবে আমি একটা গিভওয়ে দিয়ে দিলাম। তো 15 জন, যে 15 জন কমেন্ট করবে সে 15 জনকে আমি একটা প্রাইজ দিয়ে দেবো। বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি ইউজ হ্যাশট্যাগ ফর ইউর পোস্ট। ইউজ রাইট হ্যাশট্যাগ ফর ইউর পোস্ট। আপনাকে একটা রাইট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। রাইট মানে হচ্ছে কি আপনি আপনার পোস্টের মধ্যে যেমন ইচ্ছে তেমন হ্যাশট্যাগ ইউজ করলে হবে না। আপনাকে একটা পারফেক্ট একটা হ্যাশট্যাগ আপনার পেজের মধ্যে ব্যবহার করতে হবে। পারফেক্ট বলতে আমি বুঝাচ্ছি যে ধরুন আপনার একটা পোস্ট করলেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটা এটা নিয়ে একটা পোস্ট করলেন, এখানে হ্যাশট্যাগ দিছেন, আপনি এমন কোন হ্যাশট্যাগ দিছেন যার সাথে খেলার কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে ফেসবুক এটা কিন্তু ডিলিট করে ফেলবে। ডিলিট করে আপনার রিচটা কমাই দেবে। ধরুন আপনি বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা হচ্ছে, আপনি এখানে হ্যাশট্যাগ দিছেন এমন কারো নাম যে বাংলাদেশ দলে এবং ইন্ডিয়া দলে খেলেই না, বা বাংলাদেশ দলের কেউ না, ইন্ডিয়া দলের কেউ না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা বুঝতে পারলে সে আপনার পোস্টটাকে রিচ আউট কমাই দেবে। অথবা আপনি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলার মধ্যে আপনি লেগে দিয়েছেন কোভিড-19, তাহলেও এটা একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনাকে তারা কি করে দেবে, আপনার পোস্টটাকে রিচ ডাউন করে দেবে। তাহলে আপনাকে রাইট হ্যাশট্যাগটুকু ইউজ করতে হবে। এখানে হ্যাশট্যাগ হতে পারে বাংলাদেশ, হ্যাশট্যাগ হতে পারে ইন্ডিয়া, হ্যাশট্যাগ হতে পারে ক্রিকেট, হ্যাশট্যাগ হতে পারে আইসিসি। এরকম রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। আপনি যদি রিলেটেড হ্যাশট্যাগ দেন সেক্ষেত্রে আপনার পোস্ট রিচ হওয়ার পরিবর্তে আরো ডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে প্রপার হ্যাশট্যাগ দিতে হবে। এরপরে টেক অ্যাডভান্টেজ অফ আপডেটিং নিউ। দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি নতুন যে কোনো জিনিসের আপডেট আসলে আপনাকে এটা ব্যবহার করা দরকার। যখন ফেসবুক লাইভ আসছিল প্রথম তখন কিন্তু সবাই ফেসবুক লাইভটা ইউজ করছে। যারা ইউজ করছে ফেসবুক লাইভ তাদেরকে ফেসবুক কিন্তু খুব বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক তেমনি ভাবে এখন কিন্তু সবচেয়ে ফেসবুক একটা নতুন একটা আপডেট নিয়ে আসছে, এটাকে বলা হয় করোনা আপডেট। যে কোনো পোস্টের মধ্যে দেখবেন করোনা আপডেট নিয়ে আসছে। এই জন্য আপনি আপনার বিজনেস অথবা আপনার পেজ যেটাই থাকুক না কেন, বিজনেস পেজ অথবা এমনি পেজ, পাবলিক ফিগার পেজ, যেরকম পেজে থাকুক না কেন আপনি চেষ্টা করবেন সেটার সাথে করোনাটাকে একটা রিলেটেড বা একটা সংযোগ স্থাপন করার জন্য। ফর এক্সাম্পল আপনি লিখতেছেন ফুটবল নিয়ে, সেখানে করোনা আপডেট কিভাবে দেবেন? সেখানে করোনা আপডেট দিবেন যে ফুটবল এখন দর্শকবিহীন মাঠে ফুটবল খেলা হচ্ছে, কারণ হচ্ছে কি কার কারণে, এটা করোনার কারণে হচ্ছে। তাহলে ফুটবলের রেজাল্টটাকে আপনি দিয়ে দেন। তার মানে সেখানে কিন্তু আপনি একটা করোনা আপডেট দিয়ে দিচ্ছেন। আপডেটটা হচ্ছে কি করোনার কারণে ফুটবল দর্শকবিহীন কিন্তু কি হচ্ছে, মাঠে খেলা হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইনফরমেশন করোনা রিলেটেড। করোনার কারণে আপনার অফিস করতে হতো আগে, অফিসে গিয়ে এখন করোনা কারণে বাসা থেকে অফিস করতেছেন, এটা একটা পোস্ট করলেন, তাই আপনি এখানেও করোনাকে অ্যাড করে দিতে পারেন। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি ফেসবুক যখনই নতুন কিছু লঞ্চ করবে আপনার এটা ব্যবহার করা দরকার। ব্যবহার করলে এখান থেকে দ্রুত রিচ পাবেন। আপনি এই রিলেশন ছাড়া কিছু দিতে পারবেন না। ধরুন আজকে করোনাতে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়েছে, এটা নিয়ে আপনি একটা পোস্ট করতে যাচ্ছেন, তাহলে করোনা আপডেট দিয়ে করেন। এটাও কিন্তু এক ধরনের করোনা আপডেট। এইগুলো দিলেও কিন্তু এখন পেজগুলো খুব দ্রুত রিচ হয়। কিন্তু কখনো ফেক নিউজ দেবেন না। কেউ যদি কমপ্লেন করে প্রমাণ করতে পারে আপনি ফেক নিউজ দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু একদম ডিসেবল হয়ে যাবে। তো আমি যতগুলো পয়েন্ট বললাম, দ্যাট মিনস 8টা পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্ট কি আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার পয়েন্ট গুলো কি একটু দিয়ে দেওয়া যায়? আমি বলতেছি লিখে নেন। হ্যাঁ, আমি টাইপ করে নিই তো, আমার ডায়েরি থেকে আমি দেখে দেখে বলতেছি এগুলো। প্রথমটা হচ্ছে কি পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট। হ্যালো, জি, ভাই আছেন? হ্যাঁ সাথে বলেন। জি, কেমন আছেন ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আমাকে হচ্ছে যে ওই ভিডিও গুলো যে রাখছেন ওটার লিঙ্কটা একটু দিতে হইতো। আপনার মেলটা আমাকে যদি একটু বলেন, আমি আপনাকে এখন অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে মেলটা দিই। সেটা দিয়ে দেন, আমি আপনাকে এখন অ্যাড করে দিচ্ছি। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, পাচ্ছি। আমার ভিডিওগুলো এভাবে করে রাখি আমরা, প্রতিদিন তারিখ ওয়াইজ কত নম্বর ক্লাস, কোন বেচ, সবগুলো এভাবে থাকে। এখানে ট্যাব আকারে আছে অনেকগুলো, যেমন ট্যাবের মধ্যে পেয়ে যাবেন আপনি। আমি একটা মেল মনে অ্যাড করে দিয়েছিলাম অলরেডি, এটা ছিল সাকলেন আমাকে দিছিল CWBGSP।
আচ্ছা, এখানে আমি একটা মেইল দিছি ভাইয়া, একটু চেক করেন। আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, আর মেইলে পাবেন এটা। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আমি করে আমি দিয়েন আমি আমাকে। ক্লাস শেষ করে আমি অ্যাড করে দিচ্ছি আপনাকে, সাথে সাথে অ্যাড করে আচ্ছা দেবো। ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, প্রথমটা হচ্ছে তাহলে পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট। স্যার উনি কি ক্লাস মনিটরিং করে? হ্যাঁ হ্যাঁ, উনি ক্লাস মনিটরিং করে, ওনার দায়িত্ব হচ্ছে 6 জন ট্রেনারের ক্লাস মনিটরিং করা, তার মধ্যে আমি একজন আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ওনারা এখন থেকে অ্যাড থাকবেন, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা ওভাবে সাবধানে বলবেন আর কি। শুধু ওনারা না, মিনিস্ট্রি থেকে একজন থাকবেন, আমাদের অফিস থেকে একজন থাকবেন, 2 জন অ্যাড থাকবেন, বাদ থেকে 2 জন অ্যাড থাকবেন, ওনারা অ্যাডমিন হিসেবে অ্যাড থাকবে। তো আপনাদের যাদের মানে ওই যে গ্রুপ বা এসইও বা এরকম কোনো টুলস এর প্রয়োজন হবে, আপনারা সরাসরি সিআর কে নক দেবেন, সিআর এর থ্রুতে আমাকে বলবেন। আর যদি কোনো প্রবলেম হয়, যারা টুলস গুলো বাই করে ফেলছেন, কোনো প্রবলেম হলে আমরা আজকে ক্লাস শেষ করে আমি আপনাদের একটা গ্রুপে অ্যাড করিয়ে দেবো, সেই গ্রুপে বললেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তা আপনারা একদম এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। ওনারা আছে, আমরা এক্সাম দিতে হয়, কিভাবে কাজগুলো করতে হয় ইউটিউবে পেয়ে যাবেন। এটা নিয়ে আসলে ক্লাস করে সময় নষ্ট করবো না আমি। ইউটিউবে একদম ইজি বিষয়, মাইক্রো ওয়ার্কার, ছোট ছোট কাজ। কোনো কাজের জন্য আপনি 10 সেন্ট পাবেন, কোনো কাজের জন্য আপনি 50 সেন্ট পাবেন, ছোট ছোট কাজ করে ফেলবেন এগুলো। বুঝতে পারছেন? এখন আপনারা আমাকে ফার্স্ট করবেন নাকি করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করতেছে। ঠিক, কালকে মাইক্রো ওয়ার্কার সম্পর্কে একটু ব্রিফ করার চেষ্টা করবো, দেখি হয় পারে কিনা, সময় কাভার করে কিনা দেখি। কাভার করলে কালকে একটু করবো। আজকে আমাদের টপিক আরো অনেকগুলো টপিক আছে, এগুলো শেষ করে নি। এরপরে যদি আপনারা আচ্ছা এগুলো বলে নেই, আপনারা লিখে রাখেন পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট। লিখছেন? জি স্যার, জি লিখছি। স্যার। জি। ওকে, এবার লিখবেন যে কি লেখা আছে আমাদের, ফেসবুক গ্রুপ অপরচুনিটিস, অপশন ফর ফেসবুক গ্রুপ অপরচুনিটিস লেখেন। তার মানে আপনার পেজের সাথে মিল রেখে আপনি একটা ফেসবুক গ্রুপ করে ফেলবেন, এই কথাটা এখানে বলার চেষ্টা করছি। অপশন ফর ফেসবুক গ্রুপ অপরচুনিটিস। জি স্যার, হয়েছে। 3 নম্বর হচ্ছে কি, কনসিডার দ্য পোস্টিং টাইম। কনসিডার দ্য পোস্টিং টাইম। জি স্যার। আবার বলবেন কাইন্ডলি। কনসিডার দ্য পোস্টিং টাইম। কনসিডার দ্য পোস্টিং টাইম। ওকে, 4 নাম্বার হচ্ছে পাবলিশ ভিডিও নেটিভলি অন ফেসবুক। এটা দ্বারা বোঝাচ্ছি আমি যে আপনারা ফেসবুকে কখন কোন একটা পেজ ক্রিয়েট করবেন, স্টার্টিং থেকে ইউটিউব পাবলিসিটি করা যাবে না। এটা করলে ফেসবুক এটাকে পছন্দ করে না, শুধু একঘেয়ে পাবলিসিটি ফেসবুক পছন্দ করে না। আমি আবার বলতেছি, পাবলিশ ভিডিও নেটিভলি অন ফেসবুক। লিখা হলে বলিয়েন। জি স্যার, হয়েছে। এবার লেখেন পার্টনার উইথ সাম আদার ফেসবুক পেজ ইন ইউর নিশ। পার্টনার উইথ সাম আদার ফেসবুক পেজেস ইন ইউর নিশ।
partner with some other Facebook pages. পার্টনার উইথ সাম আদার ফেসবুক পেজেস ইন ইউর নিশ, তার মানে হচ্ছে কি আপনার নিশের সাথে মিলে যায় এমন পেজে গিয়ে তাদের সাথে কি করতে হবে, স্পন্সরশিপ বা পার্টনারশিপ করতে হবে, যে আমি আপনার পেজের মধ্যে আমার সেম নিশের কিছু পোস্ট বা আমার পেজে পাবলিসিটি করতে চাই কিছু অর্থের বিনিময়ে। জি স্যার, ওকে। এরপরে 6 নম্বর হবে কন্টেস্ট এন্ড গিভ অ্যাওয়ে। Okay, sir. Give the orders. 7 number, use hashtag the right way. Use hashtag the right way. তারপরে সঠিক নিয়মে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে। Okay, sir. আট নম্বর পয়েন্ট হচ্ছে কি টেক অ্যাডভান্টেজ অফ আপডেটিং নিউ। Updating. নিউ যখন নতুন করে আপডেটিং আনবে ইউটিউব বা ফেসবুক, তখন সেটাকে ইউজ করতে হবে। ইউজ করলে এটা রোবটে ভালোভাবে দেখে। Okay. Sir. সবাই লিখে ফেলছেন? আমি একবার বলে একটু মিলাই নেন। পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি অপশন ফর ফেসবুক গ্রুপ অপরচুনিটিস। 3 নম্বর কনসিডার দ্য পোস্টিং টাইম। 4 নম্বর পাবলিশ ভিডিও নেটিভলি অন ফেসবুক। 5 নম্বর পার্টনার উইথ some other Facebook pages in your niche. 6 নম্বর contest and giveaway. 7 নম্বর use hashtag the right way. 8 নম্বর take advantage of updating new. বুঝতে পারছেন? তাহলে এখানে আমি আলোচনা করছি আপনাদের সাথে ফেসবুকের কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো কেমন হওয়া দরকার। এই স্ট্র্যাটেজিতে যদি আপনারা এগোন, এই স্ট্র্যাটেজি যদি আপনারা আপনাদের কন্টেন্ট গুলোকে পোস্ট করেন, হ্যাঁ, এবং এই স্ট্র্যাটেজি যদি আপনারা মার্কেটিংটাকে এগিয়ে নেন, আপনার পেজটা খুব দ্রুত রিচ করবে। এবার আসেন কন্টেন্ট ক্যালেন্ডার। আমরা ফেসবুকের সাথে যারা জড়িত তারা কিন্তু এই শব্দটার সাথে একদম নিউ, যে কন্টেন্ট ক্যালেন্ডার আসলে জিনিসটা কি। এটা কোনো নতুন বিষয় না, গত 4 বছর ধরে বড় বড় মার্কেটাররা কিন্তু এই কাজটা করতেছে। ইভেন কি 6 বছর আগেও এটা প্রচলন ছিল। 6 বছর ধরে জিনিসটা প্রচলন হচ্ছে, আর আমরা জানতে পারলাম আজকে হয়তো আমরা জানবো। আসলে আমরা এটা নিয়ে আলোচনা করি। এক্সেলের মধ্যে আপনাকে একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, আপনার ডেইলি রুটিন। ফর এক্সাম্পল, আমার কাছে প্রতিদিন আমার পেজটাকে গ্রো করার জন্য আমি সময় বের করলাম প্রতিদিন হাফ এন আওয়ার। আপনি হাফ এন আওয়ার কষ্ট করলে হয়ে যাবে। আপনাকে হাফ এন আওয়ার কষ্ট করে একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। ধরুন এই ক্যালেন্ডারটা আমি তৈরি করছি ফরেনারদের জন্য। আর ফরেনারদের আপনার দিনের উইকের ফার্স্ট ডে হচ্ছে কি মানডে। আমাদের উইকের ফার্স্ট ডে ছিল কি স্যাটারডে, না? স্যাটারডে অনেক, এখন সানডে হয়ে গেছে। এখন কিন্তু সানডে হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস টাইমের প্রথম দিন কোনটা? আমাদের ক্ষেত্রে এখন সানডে, কিন্তু ফরেনারদের জন্য কিন্তু এখন কি? ফরেনারদের জন্য হচ্ছে মানডে। তাই মানডে থেকে ধরে সানডে পর্যন্ত একটা এখানে তালিকা তৈরি করছি। এখন আপনি যে দেশের জন্য করবেন সেই দেশের তালিকাটা ভিন্ন হতে পারে। আপনার বায়ার যদি মানডে ফরেনার হয়, তাকে জিজ্ঞেস করার দরকার নাই তার উইকেন্ড কখন। এটা আপনি গুগল থেকে সার্চ করে বের করতে পারবেন কোন দেশের উইকেন্ড কখন, আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? ধরুন আমরা এখানে এক সপ্তাহের জন্য একটা তালিকা করতেছি। 20 তারিখ থেকে ধরলাম 20, 21, 22, 23, 24, 25, 26 মানডে থেকে ধরে সানডে পর্যন্ত লিখলাম। এখন আমি ধরলাম আমার কাছে যে সময় আছে
আমি এই সময়ে কয়টা পোস্ট করতে পারবো? 2টা পোস্ট করতে পারবো। এই সময়টাতে আমি 2টা পোস্ট ইজিলি করতে পারবো। এখন এই 2টা পোস্টের জন্য আমাকে একটা টাইম ফ্রেম সেট করতে হবে যে কোন টাইমে আমি এই 2টা পোস্ট করব। তাহলে আমাকে আগে আমার ফেসবুকে গিয়ে আমার ইনসাইট থেকে গিয়ে চেক করে দেখতে হবে কোন টাইমে আমার ভিজিটররা অ্যাক্টিভ থাকে, আমার পেজের ভিজিটররা কোন টাইমে অ্যাক্টিভ থাকে, এটাকে আগে আমাকে ফাইন্ড করে বের করতে হবে। ধরুন আমার পেজের ভিজিটররা অ্যাক্টিভ থাকে 7টায়, তো 7টা থেকে যদি আমি পোস্ট করি এই টাইমে ওরা অ্যাক্টিভ, অথবা আমি এখান থেকে 6টায় পোস্ট করতে পারি, এই টাইমে কিন্তু ওরা অ্যাক্টিভ। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি পোস্ট করা 3 ঘন্টার মধ্যে আমার ভিজিটররা কোথায় বেশি অ্যাক্টিভ, এটা আপনাকে চিন্তা করতে হবে। ঠিক একই রকম ভাবে এখানেও দেখেন কোন টাইমে তারা অ্যাক্টিভ থাকবে, এটা আপনাকে বের করতে হবে যে এই টাইমটাতে তারা অ্যাক্টিভ। ওকে, এটা প্রথমে আপনাকে বের করতে হবে। এটা বের করে আমি ধরুন আমি লিখলাম সকাল 7টায় আমার ভিজিটররা অ্যাক্টিভ থাকে, সন্ধ্যা 7টায় আমার ভিজিটররা অ্যাক্টিভ থাকে। তাহলে আমি পার ডে 2টা পোস্ট করব তাদেরকে টার্গেট করে। আমি আপনার পেজটা কি ধরনের, আপনার পেজটা কি প্রোডাক্ট পেজ, আপনার পেজটা কি কোন একটা ব্লগকে পাবলিসিটি করার পেজ, নাকি আপনার পেজটা এনি হাউ যে কোনো পেজ হতে পারে, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আপাতত আমি অ্যাজ ইউজুয়াল পেজ নিয়ে কথা বলতেছি, অর্ডিনারি বা জেনারেল পেজ নিয়ে কথা বলতেছি। ধরুন আমি 2টা পোস্ট করব চিন্তা করছি, তাহলে আমাকে কি করতে হবে, 2টা যেহেতু পোস্ট করব আমি রেগুলার 2টা পোস্ট করব, প্রতিদিন পোস্ট করব, প্রতিদিন সেম টাইমে। তাহলে আমার যারা ভিউয়ার তারা কিন্তু জেনে গেল যে আমি প্রতিদিন সেম টাইমে পোস্ট করব। তারা কিন্তু কনফিডেন্ট। ধরুন টিভিতে আপনি একটা প্রোগ্রাম দেখবেন, তাহলে প্রোগ্রামে কিন্তু একটা নির্দিষ্ট সময় হলে ভালো। এমন যদি হয় প্রোগ্রামটা একদিন 7টায় দিল, একদিন 10টায় দিল, একদিন 11টায় দিল, একদিন 12টায় দিল, তাহলে আপনি কিন্তু যতই ভালো প্রোগ্রাম হোক না কেন আপনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন। এই জন্য যাতে করে বিরক্ত হতে না হয়, এজন্য আমরা কি করবো, একটা টাইম ফ্রেম তৈরি করবো। আপনি চাইলে কিন্তু 1 সপ্তাহ পোস্ট একদিনে করে দিতে পারেন। জাস্ট কি করবেন, টাইম ফ্রেমটাকে ঠিক রাখবেন। আমি রাখলাম 7টা আর 7টা, আপনি এটাকে রাখতে পারেন সকাল 7টা রাতে 10টা, ফর এক্সাম্পলের জন্য। তো এখানে আপনাকে শুধু আপনার টাইম ফ্রেমটাকে গুরুত্ব দিলে হবে না। ধরুন আমি যখন এটা দেখছি তখন কিন্তু এটা আমি আমার টাইম ফ্রেমটা দেখছি, আমি আমার টাইম ফ্রেমে দেখতেছি সকাল 7টা, কিন্তু একজন ফরেনারের 7টা কখন এটা আপনাকে বের করতে হবে। ইউএস এর 7টা কখন, আপনার 7টা তো আর ইউএস এর 7টা নাও হতে পারে, তাই না? আপনার সাথে তার সাথে এএম আর পিএম এর পার্থক্য আছে। তো এগুলো একটু দেখে নেবেন। তো আমি কিছু টপিক বের করছি কি কি পোস্ট করা যায়। ধরুন আমি এখানে বের করছি নতুন নতুন ক্লিপ বের করলাম, যেমন এখানে এটা নতুন, এই 3টা নতুন নতুন টপিক। আর কি নতুন টপিক আছে এখানে দেখি, কন্টেস্ট, এটা নতুন টপিক। 7টা টপিক বের করলাম। সেলফ পাবলিসিটি 5টা কন্টেন্ট বের করলাম, 5টা কন্টেন্ট বের করলাম। হ্যাঁ, আর কিছু নাই। তাহলে 1 2 3 4 5, আমি 5 ধরনের টোটাল কন্টেন্ট বের করলাম। আরো একটা কন্টেন্ট আছে, এটাকে বলা হয় ইনফোগ্রাফিক কন্টেন্ট, এটাকে আমি এখানে আনলাম না। ইনফোগ্রাফিক কন্টেন্টটাকে আমি এখানে আনলাম না, আমি এখানে 5 ধরনের কন্টেন্ট দিলাম। ধরুন যে কোনো ব্যক্তি ফরেনারে সোমবার থেকে কাজ শুরু করে, তো সোমবারের সকালে তাকে যদি আমি একটা কাজ শুরু করার সময় একটা মোটিভেশনাল কোটাস দিয়ে দিই, তাহলে সে কিন্তু মোটিভেট হয়ে গেল। ধরুন এটা নিশ হচ্ছে হেলথ ফর এক্সাম্পল, অথবা এটা নিশ হচ্ছে মনে করেন বিউটি বা লাইফস্টাইল। ধরুন আমি যে পেজটা তৈরি করতেছি সেই পেজটার টপিক হচ্ছে কি লাইফস্টাইল, ফর এক্সাম্পলের জন্য ধরে নিলাম লাইফস্টাইল। আপনাকে করতে হবে কি, প্রথমেই সোমবার যখন দিনটা শুরু হবে আপনার যে ইউজার তাকে প্রথমে মোটিভেট করতে হবে। কিভাবে মোটিভেট করবেন আপনি? তাকে আপনি মোটিভেট করতে পারেন এভাবে করে যে একটা মোটিভেশনাল কোটাস দিয়ে দিলেন, সে মোটিভেশনাল কোটাসটা পড়ে মোটিভেট হয়ে গেল। কিন্তু বিকজ সোমবারে যেহেতু কাজ শুরু হয়েছে, সে একটু ডিমোটিভেট হতে পারে যে কাজ থেকে আবার কাজ শুরু হলো। আপনার কোটাসটাকে আপনাকে এমন ভাবে দিতে হবে যাতে করে সে মোটিভেট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? দ্যাট মিনস তাকে একটা মোটিভেট করে দিতে হবে। ক্লিয়ার কিনা এই বিষয়টা? সকালবেলা যখন আমি পোস্টটা করবো অফিস টাইমের আগে, তখন কখনো ভারী পোস্ট করা যাবে না। ভারী পোস্ট বলতে কি, এমন একটা পোস্ট করে দিলেন অনেক বড়, সেটা তারপর তো অনেক সময় লাগবে, ওইরকম পোস্ট করবেন। আপনি সবসময় কি করবেন, সকালবেলাটা হালকা পোস্ট করবেন। আপনি যদি দেখেন 7 AM মধ্যে সবসময় হালকা পোস্ট করছেন, তার পড়তে বেশিক্ষণ লাগবে না। আমি 7টা বাজে দেখি, এটা দেখেন একটা হালকা পোস্ট, মোটিভেশনাল কোটাস, শুধু একটা ইমেজের মধ্যে মোটিভেশনাল কোটাস থাকবে। এখন মোটিভেশনাল কোটাস গুলো কেমন, আমি মনে করেন আমারটা হচ্ছে লাইফস্টাইল রিলেটেড। আমি এখান থেকে গেলাম,
আমি সার্চ করলাম মোটিভেশনাল কোটাস ফর লাইফস্টাইল। দেখেন এখানে কতগুলি কোটাস আছে। আপনার কাজ হচ্ছে কি কোন একটা কোটাসকে ওপেন করবেন, ওপেন করে এই কোটাসটাকে আপনি ক্যানভা দিয়ে লিখে দেবেন সুন্দর করে। ক্যানভা দিয়ে লিখে ছোট্ট করে আপনার সাইটটাকে পাবলিসিটি করে দেবেন। এখানে আপনার সাইটটাকে আপনি পাবলিসিটি করে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? এটাকে ক্যানভাতে লিখবেন, লিখে আপনার সাইটটাকে আপনি সুন্দর করে পাবলিসিটি করে দেবেন। ক্লিয়ার কিনা? মোটিভেশনাল কোটাসটাকে ক্লিয়ার হয়েছেন? তাহলে সোমবার যখন জি স্যার, বুঝি। করবে একটু মোটিভেট হয়ে শুরু করলে তার জন্য ভালো। সেকেন্ড হচ্ছে কি, আচ্ছা আমি সকালেগুলো নিয়ে কথা বলি, রাত্রেগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। সকালেগুলো ম্যামস মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি অনেকটা ফানি টাইপের পোস্ট। তাহলে ম্যামস ক্রিয়েটর কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। আমি যদি অনলাইনে গিয়ে যদি লিখি ম্যামস জেনারেটর, অনলাইনে গেলে অনেকগুলো ম্যামস জেনারেটর পেয়ে যাবেন। এখানে আপনি কি ধরনের ছবি চান? ফর এক্সাম্পল আপনার ছবি যাচ্ছেন যে আপনি লিখবেন যে ফানি, লিখবেন নাইকিয়ং এর ছবি চলে আসছে, ফানি এশিয়ান ফেস, আপনি ছবি দিয়ে দিলেন। আপনি এখানে একটা লেখা দিলেন, আপনি এখানে সুন্দর একটা লেখা, যে লেখাটা দেবেন সেটা চলে আসবে। চাইলে একটু নিচে নামাইতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে একটা লেখা দিলেন, ঠিক আছে? এটাকে এগুলো দেওয়ানো যায়, জেনারেট হয়ে গেছে, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো কোটাস গুলো আপনারা দেখবেন বাংলাদেশিরা খুব বেশি তৈরি করে। যেমন দেখবেন মোশাররফ করিমকে নিয়ে অনেকগুলো কোটাস তৈরি করা হয়েছে, ফানি কিছু ছবি, এগুলো দিতে পারেন, কিন্তু সে ভালো লাগবে তার, মানে কোন একটা ফানি ফেস দিয়ে একটা কথা লিখে দিলেন সুন্দর করে, এগুলোকে বলা হবে ম্যামস। এরপর আপনি এখানে আসলাম, এখানে যদি আসি, যে দেখেন ভিডিওটি ব্লগ, একটা আর্টিকেলকে পিক করেন, রিফ্রেশমেন্ট একটা ব্লগ, মানে যে কোনো একটা লাইফস্টাইলের উপর রিফ্রেশমেন্ট একটা ব্লগ পিক করবেন, পিক করে সেটাকে ভিডিও তৈরি করবেন। সকালে সবকিছুই থাকবে রিফ্রেশমেন্টের জন্য, ঠিক আছে? সকালে সবকিছু তাই রিফ্রেশমেন্টের উপর লাইফস্টাইল একটা কন্টেন্টকে পিক করবেন, পিক করে এটাকে মানে লুমেন 5 দিয়ে কি করবেন, ভিডিওতে কনভার্ট করে দেবেন, শেষ। এবার এখানে আসি, আবার মোটিভেশনাল কোটাস দেবেন একটা, এখানে আসি আবার একটা ম্যামস দেবেন, এখানে আসি আপনি যদি দেখেন বন্ধের একদিন আগে তাকে দেবেন কন্টেস্ট। কারণ বন্ধের দিনের চেয়েও মানুষ কিন্তু বন্ধের একদিন আগে বিকেলে বেশি রিফ্রেশ থাকে। এটা ভেবে রিফ্রেশ থাকে কালকে তো বন্ধ, মনের মধ্যে একটা ফুর্তি কাজ করে, আনন্দ কাজ করে, এটা ভেবেই সে রিফ্রেশ হয়ে যায়। রিফ্রেশমেন্ট জিনিসটা আসলে মনের বিষয়। আপনি রিফ্রেশ যদি চিন্তা করেন মন থেকে আমি রিফ্রেশ, আপনি আসলে রিফ্রেশ। সেটা কন্টেস্ট দিয়ে দেবেন কখন? বন্ধের একদিন আগে। ওকে, আর এখানে দেবেন কি সেলফ পাবলিসিটি দেবেন যে কি বন্ধের দিনে। যেমন আমি ফরেনারদের জন্য করছি সানডে বন্ধ, বাংলাদেশের জন্য কখন বন্ধ? শুক্রবারে বন্ধ, তাই না? এই জায়গাটায় আমি একটু কথা বলার আছে, আমি একটু বলে নিই। অনেকে করে কি একটা প্রোডাক্ট জন্য একটা পেজ খুলে শুধু প্রোডাক্টেরই বর্ণনা করে, প্রোডাক্ট ছাড়া কিছু কথাই বলে না, কোনো কথাই বলে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র প্রোডাক্টের কথা বলবেন সপ্তাহে একদিন, তাও কখন? বন্ধের দিন। সরাসরি পাবলিসিটি করবো। প্রতিদিন আমরা প্রোডাক্টকে কি করব? পাবলিসিটি করব। প্রতিদিন আমরা প্রোডাক্টকে পাবলিসিটি করব, কিন্তু ইনডিরেক্ট পাবলিসিটি করব। আর সপ্তাহে শুধুমাত্র একটা দিন আমরা প্রোডাক্টের পাবলিসিটি করবো কি ডিরেক্ট। ডিরেক্ট পাবলিসিটি করবো কেন বন্ধ দিনে? এটার কারণ আছে। ধরুন আপনি আপনার বাবার কাছ থেকে কিছু চাইবেন, কখন চান বলুন তো দেখি বাবার কাছ থেকে জিনিসপত্র? যখন মন মেজাজ ভালো থাকে, হ্যাঁ, মন মেজাজ কখন ভালো থাকে? তখন বন্ধের কাজে দিন। থাকে না, বন্ধের দিন, Right, কাজে থাকে না। বন্ধের দিন। এই জন্যই আপনি বন্ধের দিন সরাসরি প্রোডাক্টটাকে তাকে উপস্থাপন করবেন, সরাসরি এটাকে পাবলিসিটি করবেন বন্ধের দিন। আর পুরো সপ্তাহ আপনি কি করবেন না, তাকে এটা পাবলিসিটি করবেন না। আমাদের দেশের অনেকগুলো পেজে দেখবেন 1 লক্ষের মতো ভিজিটর, যখন পোস্ট করে তখন 3টা-4টা লাইক করে। কারণ হচ্ছে কি, বা 10টা লাইক করে। এটার মেন কারণটা হচ্ছে কি, সবাই আছে প্রথম দিন থেকে প্রোডাক্ট নিয়ে আছে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রোডাক্ট নিয়ে আছে, প্রোডাক্টের বাইরে কোনো কথাই বলে না।
তো মানুষের মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, এই গ্রুপে থাকলে খরচ, শুধু খরচের কথাই বলে আর কিছুই বলে না। তখন করতে হবে কি, আপনাকে প্রতি সপ্তাহে টিপস দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার একটা বিউটি রিলেটেড একটা পেজ আছে, আপনি করবেন কি, সেখানে গিয়ে পোস্ট করতে পারেন, বিউটি টিপস নিয়ে পোস্ট করতে পারেন। নিচে একদম টিপস করার পরে নিচে লিখে দেবেন যে আপনি যদি সরাসরি এই বিষয়ে আমার সাথে কথা বলতে চান তাহলে মেসেজ করতে পারেন। তো ফর এক্সাম্পল, তখন আপনার রিচ বেড়ে যাবে, যেখানে আগে রিচ হতো 200, সেখানে রিচ হবে এখন 2000। কারণ আপনি এখানে খরচের কথা বলতেছেন না, ফ্রিতে টিপস দিচ্ছেন, আর মানুষ ফ্রিতে নিতে পছন্দ করে। আর একবার যখন আপনার প্রতি একটা ট্রাস্ট জমে আসবে, তখন সে আপনাকে নিচে থেকে আপনার মাধ্যমে কমেন্ট করবে, আপনার সাথে যোগাযোগ করবে, বা আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, এসএমএস করবে। তখন আপনি সেই এসএমএস এর মধ্যে তাকে পার্সোনালি প্রোডাক্টটা সাজেস্ট করেন যে এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন, এই প্রোডাক্টটা ভালো, আমি অনেককে সাজেস্ট করেছি, তারা এই প্রোডাক্টটা নিয়ে একটা ফল পেয়েছে, আপনি আমার কথায় ট্রাস্ট করে প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন। তাকে দেন না, তাকে একটু নক দেন, এই কথাটা বলেন। আর প্রোডাক্টটা যখন একদিন সে ইউজ করবে, 2 থেকে 3 দিন পরে তাকে আবার নক দেবেন যে আপনি কি প্রোডাক্টটা ভালোভাবে ইউজ করছেন, যে কেমন লাগছে আপনার, একটু খবর নেই। সে দেখবেন খুশি হয়ে গেছে, আর এত খুশি হবে সে অন্য জনের কাছে আপনার হয়ে প্রোডাক্ট সেল করে দেবে বিনা পারিশ্রমিকে। এটাই তো করি। ধরুন আপনি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন, দেখবেন আপনার আশেপাশের মানুষ যখন কম্পিউটার কিনতে যাবে, তারা কিন্তু আপনাকে বলবে যে আমি একটু কম্পিউটার কিনতে যাচ্ছি, চলো না তুমি একটু সাজেস্ট করো। আপনি যা সাজেস্ট করবেন তাই কিন্তু সে কিনবে। কারণ কি, সে আপনাকে আপনার উপর ট্রাস্ট করে যে এই ব্যক্তিটা কম্পিউটার সম্পর্কে ভালো জানে। আর যখন আপনি রেগুলারলি কসমেটিক নিয়ে ভালো ভালো পোস্ট করবেন, বা বিউটি টিপস নিয়ে ভালো ভালো পোস্ট করবেন, লাইফস্টাইল নিয়ে ভালো ভালো পোস্ট করবেন, তখন মানুষ কোনো কিছু ব্যবহার করার আগে আপনার কাছে সাজেশন চাইবে যে আসলে এটা কি ব্যবহার করা যায় কিনা। তখন আপনি তাকে কি করবেন, মেসেজের মধ্যে সাজেস্ট করবেন যে এটা ব্যবহার করেন। তখন সে, এটা হচ্ছে ইনডিরেক্ট মার্কেটিং। এটা কিন্তু ইফেক্টিভ বেশি, এটা কিন্তু ইফেক্টিভ বেশি ডিরেক্ট মার্কেটিং এর চেয়ে। আপনি আমার কথা বুঝতে পারছেন? এই জন্যই আমরা করব কি, শুক্রবারটাকে বাছাই করব সরাসরি পাবলিসিটি করার জন্য। আবার সরাসরি পাবলিসিটি কিভাবে করব, যে আমাদের পেজে আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছি, এই প্রোডাক্টটার এই বৈশিষ্ট্য, এই কাজে ব্যবহার করা হয়, এই প্রোডাক্টটার দাম হচ্ছে এত টাকা, এটা পোস্ট করে দেন। সরাসরি পোস্ট করবেন কখন, শুধু সপ্তাহে একদিন, আর বাকি প্রতিদিন কিন্তু এই প্রোডাক্টের ব্যাপারে কিছু বলবেনই না। তাহলে কি করতে হবে, বাকিগুলো দিনগুলোতে আপনি ধরেন একটা একটা মানে একটা আর্টিকেল লিখছেন যে কিভাবে মুখের পিম্পলস দূর হবে, টিপস লিখছেন, টিপস লিখে নিচে কি করলেন, এটা মেনশন করে দিলেন। যদি আপনি এই বিষয়ে আরো ভালো জানতে চান বা আপনার মুখের পিম্পলস দূর করতে চান, তাহলে আমাকে কি করতে পারেন, মেসেজ করতে পারেন। যখন যারা মেসেজ করবে তাহলে বুঝবেন কি, এরা হচ্ছে একদম পিম্পলস রিলেটেড টার্গেটেড অডিয়েন্স, তখন তার কাছে আপনি আপনার প্রোডাক্টটা পাবলিসিটি করে দেন। এখানে আপনি জাস্ট ফর এক্সাম্পল, আপনারটা হচ্ছে হেলথ নিষেধ, আপনি এখানে পোস্ট করলেন যে কিভাবে ওয়েট লস করা যায়। তা আপনি যদি সত্যি আপনার ওয়েট লস করতে চান, আমার কাছে আরো কিছু টিপস আছে, আমাকে পার্সোনালি নক করেন। তখন সে যদি সত্যিকার ভাবেই একদম টার্গেটেড অডিয়েন্স হয়, সে আপনাকে নক করবে, তার কাছে আপনি প্রোডাক্টটা সেল করেন। প্রত্যেকটা আর্টিকেল এমন ভাবে লিখবেন, লিখার নিচে নিচে লিখে দেবেন কি, আপনি যদি সত্যি সত্যি আপনার পিম্পলস দূর করতে চান, সত্যি সত্যি ওয়েট লস করতে চান, আপনার চুল পড়া রোধ করতে চান, তাহলে আমার কাছে আরো কিছু টিপস আছে, আপনি আমাকে পার্সোনালি নক করেন। তখন সে আপনাকে পার্সোনালি নক করবে। 2000 মানুষ আর্টিকেলটা পড়লে 200 মানুষ নক করবে, 200 মানুষ থেকে 20 জন মানুষ আপনার প্রোডাক্টটা মাস্ট বি কিনবে। বিকজ কেন কিনবে, আপনি ইনডিরেক্ট মার্কেটিং করতেছেন, সে আপনাকে ট্রাস্ট করতেছে। আর শুধুমাত্র সপ্তাহে একদিন প্রোডাক্ট পাবলিসিটি করবেন। এটা গেল যাদেরটা একদম ছোট বিজনেস, স্টার্টিং করতে হবে এভাবে করে। আর যদি একটা সময় গিয়ে আপনারটা বড় হয়ে যায়, আপনি প্রতিদিন প্রোডাক্টের কি করেন, প্রোডাক্ট সম্পর্কে আর্টিকেল মানে লিখেন, তবে সরাসরি মার্কেটিং করবেন না, একদম সেলফ মার্কেটিং, যেটাকে বলা হয় সেলফ মার্কেটিং। প্রতিদিন প্রোডাক্ট নিয়ে আপনি পাবলিসিটি করেন, কোনো সমস্যা নেই। কি করবেন, টিপস লিখবেন, বিভিন্ন টিপস লিখে লিখে নিচে নোটস এর মধ্যে, গুগল এই যে ফেসবুক নোটস এর মধ্যে বিভিন্ন টিপস গুলো লিখবেন, লিখে নিচের অংশের মধ্যে আপনি আপনার পাবলিসিটিটা করে দেবেন। আমার কথাটা কি বুঝা আসছে? আর এই জিনিসটাকে বলা হয় কন্টেন্ট ক্যালেন্ডার। কন্টেন্ট ক্যালেন্ডারটা ফেসবুকের জন্য হতে পারে, সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে। এটা আমি তৈরি করছি ফেসবুকের জন্য। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।
আমরা কি এভাবে করে ইউজ করি কোনো কিছু? আমরা কি কন্টেন্ট ক্যালেন্ডার ইউজ করি বলেন? এমনে যখন মন চায় পেজ সামনে আসলে, যখন আমরা অন্য কাউকে দেখি কাজ করতেছে, আমাদের মধ্যে মোটিভেশন কাজ করে। আসলে কিন্তু ওটা মোটিভেশন না, ওইটা হচ্ছে জেলাস ফিল করে। অন্যরা যখন কাজ করে তখন দেখে আমরা কি করে দিই, দৌড়াদৌড়ি শুরু করে দিই। অনেকে বলেন না আমি ওনাকে দেখে মোটিভেট হয়েছি। না না, আপনি কোত্থেকে ওনাকে দেখে মোটিভেট হয়েছেন? আপনি ওনাকে দেখে হিংসা করতেছেন। এভাবে হিংসা থেকে আপনি কি করতেছেন? একটা পোস্ট করতেছেন। আপনি মোটিভেট হন নাই, আপনি জেলাস হয়েছেন। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি চিন্তা করে দেখেন তো আসলে কি আপনি মোটিভেট হয়েছিলেন? নাকি আপনি জেলাস ফিল করছেন? চিন্তা করেন না। আমি তো ড্যাম শিওর আপনি জেলাস ফিল করে করতেছেন। মোটিভেশন না হলে কেউ মোটিভেশন হয় না। বুঝছেন? আমার এক স্টুডেন্ট আছে, সে একটা ট্রেনিং সেন্টার দিছিল করোনা ভাইরাসের ঠিক আগে। আর সে আমাকে বলতেছে স্যার এখানে তো এখনো মানে ইয়া করে দিছি, অনেক বিজ্ঞাপন ছাপাইছি, ফ্রিল্যান্সিং শেখানো হবে, কেউ তো আসে না স্যার। একজন মানে দুই একজন ছাড়া কেউ নক করে না, দুই একটা মানুষ নক করছে। এখন কি করা যায়? তো আমি তাকে বললাম তোমার যে আর্নিং হয়েছে ডিজিটাল মার্কেটিং থেকে, সেই আর্নিং এর স্ক্রিনশট গুলো ফেসবুকে পোস্ট করে একটা পাবলিসিটি করে দাও। ঠিক আছে? সে তারপরে কি করলো, কি ফেসবুকে পোস্ট করছে আমি গত 2 বছরে ডিজিটাল মার্কেটিং থেকে এত ডলার ইনকাম করেছি, আপনিও কি ইনকাম করতে চান? একটা কোয়েশ্চেন থ্রো করে দেন। কোয়েশ্চেন থ্রো করে দেওয়ার সাথে সাথে দেখলাম যে স্টুডেন্টরা দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, তাই না? ফ্রিল্যান্সিং শিখা এক জিনিস, আর কারোর ডলার দেখে লোভ লাগা এক জিনিস। আমাদের লোভ লাগে একটু, আমাদের লোভ একটু বেশি। এই জন্য দেখেন লোভে লাফালাফি করে স্টুডেন্ট চলে আসছে। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না স্যার। বুঝতে পারছেন? কন্টেন্ট ক্যালেন্ডার কি মেনটেন করা যাবে? কষ্ট হবে প্রথম, তবে করা যাবে। ওকে, এবার আসেন আমি তাহলে সবার থেকে একটু ফিডব্যাকটা জেনে নিই। আজকে আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না, একটু টায়ার্ড লাগতেছে, আর কিছু অফিসের আছে এগুলো কমপ্লিট করে দেবো আমি। আপনাদেরকে আগেই বলে নিচ্ছি যে আপনাদের গ্রুপে কিন্তু আজকে থেকে অফিসিয়াল লোক থাকবে। আপনারা এখানে সাবধানে একটু কথাবার্তা বলবেন না, কেউ বলবেন না স্যার গ্রামারলি কাজ করে না, এই করে না, সেই করে না, আমি আপনাকে টাকা পাঠাচ্ছি চেক করেন, এগুলো প্লিজ এখানে বলবেন না। আপনারা যা বলার সিআর কে বলবেন, সিআর আমাদেরকে সিআর গ্রুপে বললে আমরা ঠিক করে দেবো। আর সব সফটওয়্যার তো ঠিকভাবে কাজ করতেছে, তাই না? কোন সফটওয়্যারকে আজ ডিস্টার্ব করতেছে? স্যার সে কি করা হয় না সবগুলা। ইউজ করেন। গতকালকে আমরা একজন বললো যে গ্রামারলি সমস্যা, আমরা গ্রামারলি সমস্যার সাথে সাথে ঠিক করে দিচ্ছি। স্যার এই যে কন্টেন্ট ক্যালেন্ডার যেটা বললেন, এটা কি আমরা মানে শুরুতে যখন একটা পেজ করব, এটা কতদিন পর্যন্ত ইউজ করব, নাকি এটা মানে কন্টিনিউয়াসলি করেই যাব? কন্টিনিউয়াসলি এভাবে করতে হবে। শুনে একটা টিভি যখন কেউ টিভি চ্যানেল যখন করে, টিভি চ্যানেলে কিন্তু কোন শিডিউলটা কখন কি দেখানো হবে এটা কিন্তু কন্টেন্ট, এটার কিন্তু ক্যালেন্ডার থাকে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা স্যার, আপনি যেটা বললেন যে টিপস বা ওই যে পরামর্শ যেটাই হোক, আমরা ওইখানে সরাসরি পোস্ট না করে আমাদের যেই মানে আছে ব্লগটা আছে ওইখানে পোস্ট করে যদি আমরা এখানে লিংকটা দিই, এটা বেশি এফেক্টিভ হবে নাকি এখানে সরাসরি পোস্ট করলে? ওইটাও সেলফ মার্কেটিং হয়ে যাচ্ছে স্টার্টিং থেকে। আমরা স্টার্টিং থেকে এভাবে সেলফ মার্কেটিং করব না, আমরা নোটস এর মধ্যে দিব। তবে কিভাবে দিব এখানে লেখা আছে দেখেন, ট্রান্সলেট কন্টেন্ট দিব। আপনাকে কষ্ট করে কন্টেন্ট লিখতে হবে না, আপনি সেম নিশের উপর কোন স্প্যানিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে দেন। আপনার পেজটা যদি হয় বাংলা, পত্রিকাগুলো থেকে গিয়ে পোস্টগুলোকে কপি করে এনে একটু হালকা এডিট করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা বললেন যে স্যার আমাদের সাথে যোগাযোগ করতে বলবো, মানে এটা তো পরামর্শ দেওয়ার জন্য আমার ওরকম একটা এক্সপার্টও থাকতে হবে না আমার পেজে বা আমার মানে বিজনেসের জন্য, নাহলে সে টিপস কিভাবে দিবে আর একটু মানে ব্যাখ্যা করবে কিভাবে? এখন শুনেন, আপনি যেহেতু এই বিজনেসে আসতেছেন, আপনি কি না জেনে না বুঝে আসতেছেন? আপনি তো বুঝেই আসতেছেন এই বিষয়ে। বিজনেসটা তো এমন একটা জিনিস ভাই, আপনি যদি প্রপারলি না জেনে কি বিজনেসে আসতে পারবেন? এমন কোনো বিজনেস আছে যেখানে না জেনে আসতে পারবেন আপনি? ফর এক্সাম্পল আপনি একটা ওষুধের ফার্মেসি করবেন, এটা বিজনেস, আপনি না জেনে ফার্মেসি করতে পারবেন? তো আপনি যেহেতু আপনি পোস্টার লিখছেন, আপনি সে যখন আপনাকে নক করবে তাকে আপনি বলবেন যে আপনি এই প্রোডাক্টটা একবার ব্যবহার করে দেখতে পারেন, এই প্রোডাক্টটা ভালো, আমার মনে হয় কাজে আসবে ভালো, এভাবে তাকে দিয়ে দেন না। এটাই আগে আর এখানে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। আর স্যার টিপস গুলো তো এমনিতেই অনলাইনে পাওয়া যায় अवेलेबल সব। হ্যাঁ টিপস আমাদের সব আছে।
শুনেন, আমার কথা হচ্ছে কি, ইংলিশ টিপস কে কপি না করে আপনি ফরেন টিপস গুলোকে ট্রান্সলেট করেন, অন্য ভাষার টিপস গুলোকে ট্রান্সলেট করেন। আর বাংলা যদি কেউ করতে চান, বাংলাদেশে যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো থেকে কপি করে এনে এখানে দেন, জাস্ট অল্প স্বল্প চেঞ্জ করে দেন, আর কিছু করতে হবে না। ছবিগুলো দেবেন যে অ্যাট্রাকটিভ, হ্যাঁ, ছবিগুলো আপনি বিভিন্ন সাইট থেকে নিয়ে আসবেন। ওই রয়্যালিটি সাইট আছে না বিভিন্ন, ওই সাইটগুলো থেকে ভালো ভালো ছবিগুলো নিয়ে আসবেন। পারবেন? আচ্ছা, এবার আসি, বলেন। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, মাথায় রাখবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি একা সেল করতেছেন না। এই প্রোডাক্টটা কিন্তু অনেক ই-কমার্স সাইটে পাওয়া যায়। সেই ই-কমার্স সাইট থেকে ডেসক্রিপশনটা নিয়ে আসেন না, সমস্যা কি? অলওয়েজ করুক না, প্রোডাক্ট ডেসক্রিপশনটা আসলে এমন না যে প্রোডাক্টটা বর্ণনা নাই এমন কিছুকে আমি লিখতে পারবো। তো তাই দেখা যাচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো প্রায় সেম হয়ে যায়। সমস্যা নাই, আপনি কপি পেস্ট করতে হবে। আনকমন প্রোডাক্ট বলতে যেটা বোঝায়, আনকমন প্রোডাক্ট হলে তো আপনাকে ভাই কোনো উপায় নেই, তখন আপনাকে নিজের থেকে ইউনিকলি লিখতে হবে। আপনাদের কি আজকে এক্সটেনশন নিয়েছিলাম? তাহলে আসেন, দ্রুত আসেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে স্যার 6টা দেখাবেন, তো এর বাইরে তো স্যার ইউটিউব আছে স্যার, এই ইউটিউব ব্যাপারে যদি স্যার কিছু বলতেন। ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম, বুঝছেন? এটা ভিডিও মার্কেটিং এ আমাদের আলাদা টপিক দেওয়া লেখা ছিল, আপনি খেয়াল করেন নাই মনে হয়। আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে আমরা সেক্টর গুলো ভাগ করছি, সেখানের মধ্যে SEO একটা ছিল, ইমেল মার্কেটিং একটা ছিল, সোশ্যাল মিডিয়া একটা ছিল, ভিডিও মার্কেটিং একটা ছিল। এবং ভিডিও মার্কেটিং এর সময় আমি আপনাদেরকে বলেছিলাম এটা নিয়ে পরবর্তীতে আলাদা ক্লাস হবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। বাকিটা একটু দ্রুত আসেন। তো কে কি শিখলেন একটু ফিডব্যাকটা নিব, হ্যাঁ, দ্রুত বলবেন আপনারা। কে কতটুকু জানতে পারলেন ভিডিও কম থাকা অবস্থায় বলেন, আমি স্ক্রিনশট নিতে চাই। খালের দিকে দিয়ে শুরু করি, বাকিটা দ্রুত আসেন, দ্রুত আসেন। আচ্ছা, আমাদের কোন স্টুডেন্ট অসুস্থ হয়ে বলছেন খালেদ? ওনার চ্যানেলটা আমার মনে পড়তেছে না, কি সে? হুম, নিলে কি সুস্থ হয়ে যাবে? সুস্থ হবে বলছে? আচ্ছা আচ্ছা, সেন্ড করেন। একটু খোঁজ খবর রাখেন যে কি অবস্থা না অবস্থা, একটু খোঁজ খবর রাখেন। এই যে অবস্থা, এগুলো তো একটা মানুষের মন টন ভাব ভেঙে যায় এগুলো। দেখি খালেদ বলেন যে আপনার আজকের ক্লাসের থেকে আপনি নতুন কিছু পেলেন কিনা, কারণ এগুলো আমি নোট করবো যে নতুন কিছু আসতেছে কিনা। এগুলো সবকিছু জানা আছে, সবকিছু শিখে ফেলছেন, আগে থেকে পারেন। গুগলের কিন্তু এরকম মানে স্ট্র্যাটেজি গুলো এরকম, যে ক্যালেন্ডার স্ট্র্যাটেজি কিন্তু আছে, এটা কিন্তু আজকে নতুন শব্দ না, এটা গত 6 বছর ধরে বড় বড় মার্কেটাররা ইউজ করতেছে। এটা বাংলাদেশে আমি কোথাও দেখলাম না, আমি বাংলাদেশে অনেকগুলো এরকম দেখলাম, ভিডিও দেখলাম,
আমি কোথাও সত্যি বলছি, আমি নিজেও কোথাও পাইনি বাংলা কোনো ভিডিওতে। আমি যখন এটা একটা ফরেন ভিডিওতে গিয়ে আমার কাছে আইডিয়াটা পাইছি। এমন না যেটা তৈরি করছি, এটা তো ফরেন, আমাকে কোথাও না কোথাও শিখতে হবে। এটা ফরেন ভিডিওতে গিয়ে আমি এটা পাইছি। বাংলাদেশে কোথাও আপনি এই ভিডিও পাবেন না। নুরুল ইসলাম ভাই জি ভাই। বলেন, আজকে ক্লাস নিয়ে বলেন, একটা ফিডব্যাক দেন। হ্যাঁ, এই যে ক্যালেন্ডারটাই এভাবে গোছানো, মানে মোটামুটি কনসেপ্টটাই ছিল, কিন্তু এরকম গোছায়া কোথাও আসলে পাইনি। আর বাকি বিষয়গুলো মোটামুটি আগে থেকেই টুকটাক জানা ছিল, কিন্তু ক্যালেন্ডারটাই এভাবে গোছানো একটা ক্যালেন্ডার, এটা মেনটেন করা। আর স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে শিডিউল পোস্ট যে আমরা দিয়ে রাখবো, এতে কি রিচে কোনো প্রবলেম হয়? মানে না, এটা কোনো প্রবলেম হয় না। ঠিক আছে। এটা আপনার জন্য আরো বেটার, রিচ বেটার হবে। না, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, এই জন্য মানে শিডিউল পোস্ট করতাম না। না, এখন থেকে শিডিউল পোস্টটা করা যাবে। আশরাফুল আলম, আপনি বলেন। স্যার আমার কাছে ওই কন্টেস্ট ক্যালেন্ডার আর হচ্ছে কন্টেস্ট যেটা ছিল, কন্টেন্ট ক্যালেন্ডার আর কন্টেস্টের যে ব্যাপারটা ছিল, এই দুটো যে এতটা হেল্পফুলি কাজ করে এটা জানতাম না স্যার। এরপর আসাদুজ্জামান ভাই বলেন। স্যার কন্টেন্ট ক্যালেন্ডারটা একেবারেই নতুন, আর অন্য যে স্ট্র্যাটেজি কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা, এটা কিছু কিছু জানতাম, বাট মানে এত সুন্দর করে চিন্তা করে যে সাজিয়ে করলে যে আরো মানে ভালো রেসপন্স পাওয়া যাবে, এটা জানা ছিল না। আর অনেক কিছুই নতুন। আমার একটা পেজ আগে ছিল, এরপরে তার পেজ ইউজ করতাম না, তাই সেক্ষেত্রে আমি নতুন একটা পেজ খুলবো বিজনেসে, তাই এটা খুবই হেল্পফুল, মানে আমার জন্য খুব ভালো হয়েছে এবং অনেক নতুন কিছু জেনেছি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস মিজান। বলি, ওই স্যার আমার আর্টিকেলটা একটু দেখেন যদি স্যার, যদি একটু সময় করে থাকে এখন। এই তো আপনার ক্লাস শেষ করে এটা তো আপনার কথা বলবেন, আপনি থাকবেন বাকিটা Thank you, sir. যেভাবে লিখবেন। মিজান। জি স্যার। জি স্যার। স্যার ওই যে আমার কাছে নতুন যেটা লাগছে, মানে নতুন বলতে কি ভালো লাগছে, সেটা হচ্ছে যে ওই পোস্টের করার ক্ষেত্রে ওই যে আমরা যে বুস্টিং না করে ওই অন্য পেজের বা অন্য গ্রুপের দিয়ে টাকা দিয়েছে স্যার, এটাই আমার কাছে অনেক বেটার লাগছে। আগে হয়তো এটা ছিল না, আমি মনে করছিলাম যে বুস্ট করে নিব, কিন্তু পরে তো এটাই মনে হলো এটা ভালো আর কি, ভালো আইডিয়া। ওকে, এরপরে কামরুল ইসলাম ভাই। স্যার আমি একটু লিভ নিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি মোটামুটি আজকে কন্টেন্ট গুলো ভালো ছিল। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপটা ভালোই শিখলাম, জানলাম। কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান সম্পর্কেও জানলাম। বেসিক্যালি এভারগ্রিন কন্টেন্ট পোস্টটা খুব ভালোভাবেই করতে পারলাম, যেটা পোস্ট ভ্যালু, র্যাঙ্ক এবং পোস্ট স্কোর যেটা কিভাবে করতে হয় তার একটা ধারণা পেলাম। সর্বোপরি এখন বাস্তবে করলে, প্র্যাকটিক্যালি করলে যতটুকু বোঝা যায়। আপনি একটা মাঝখানে একটা ক্লাসে ছিলেন না, মেবি আপনার পারিবারিক কিছু সমস্যা ছিল, সেটা ছিল গুগল মাই বিজনেস একটা ক্লাস ছিল। ওই থেকে আপনি পরবর্তী রিভিউ দেখছেন এটা? রিভিউ আমি প্রতিদিনই রিভিউ কম বেশি দেখি, ট্রাই করার চেষ্টা করি। ওইটা একটু দেখে নেবেন, এটা আপনাদের জন্য আসলে খুব হেল্পফুল হবে। গুগল অ্যাডসেন্সটা না, গুগল মাই বিজনেস নামে একটা ক্লাস ছিল। হ্যাঁ, আপনি খালেদের সাথে কথা বলে ক্লাসটা নিয়ে আমার দেখলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। রাসেল বলেন। স্যার আমার কাছে কন্টেন্ট ক্যালেন্ডারটা আর কন্টেন্ট স্টাইলটা একবার নিউ ছিল স্যার, এইগুলো বাকিগুলো একটু এটা জুড়ি পড়ে যাচ্ছে। আসলে একটা মিনিট। হ্যাঁ, বলেন, আবার বলেন। স্যার আমার কাছে কন্টেন্ট ক্যালেন্ডারটা আর কন্টেন্ট স্টাইলটা এই দুটো নিউ ছিল একবারে, মানে এগুলো এইভাবে করা যায়। আগে তো যখন তখন পোস্ট করতাম। এটা করবেন না, যখন তখন পোস্ট করলে এটা পেজের জন্য ভালো না। একটা টাইম ফ্রেম ইউজ করে পোস্ট করলে ভালো। আচ্ছা, এরপরে হামিদুর রহমান।
জি স্যার, ফেসবুক তো স্যার গ্রুপ পোস্ট অনেকদিন ধরে দেখি, কিন্তু আসলে জিনিসগুলি খুব সিম্পল মনে করতাম, বাট অ্যাকচুয়ালি যে এটা অনেক কাজের বা এটার বিভিন্ন ভাবে মানে আমাদের পার্সোনাল লাইফে কাজে আসে সেটা আর কি শিখতেছে মূলত। আর ইন ফিউচার যদি কখনো পেজ টেজ খোলা হয় বা পোস্টিং করা হয়, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, কি কি মানে কাজে আসতে পারে, কিভাবে কি করলে বেটার হয়, বা ইন ফিউচার যদি কারো পেজ ম্যানেজমেন্ট করতে আমাকে দায়িত্ব দেয় সেই কাজটি কিভাবে আমি করতে পারবো, সেই জিনিসগুলো আর কি স্যার ভালো করে জানতে পারলাম। জহিরুল ইসলাম ভাই বলেন। স্যার আমার জন্য প্রায় একটু সবকিছুই আজকে নতুন ছিল। আমি আসলে পেজ নিয়ে কখনো কাজ করি নাই, আর আমি শিখলাম একবারে সবকিছুই, কন্টেন্ট স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে ক্যালেন্ডার জিনিসটা তো আমি জানতামই না যে কন্টেন্ট ক্যালেন্ডার বলতে কোনো টপিক আছে। ভালোই লাগছে, আমি শিখছি অনেক কিছু, আমার জন্য সব নতুন ছিল বেসিক্যালি। বিপন সাহা। স্যার আমার কাছে ক্যালেন্ডারটা ছিল নতুন, কারণ আমি শুধু জানতাম যে গ্রুপ বা পেজে শুধু পোস্ট করা এইটুকুই জানতাম, বাট আজকে ক্যালেন্ডার থেকে অনেক কিছু শিখতে পারলাম। নাজমুল হোসেন। স্যার ক্যালেন্ডারটা আপনি হাসান, আমি হোসেনকে বলছি। ওকে মানে কই নাজমুল হোসেন কই? কারণ দুইজন পাশাপাশি ছিলেন তো কনফিউজ হয়ে যাচ্ছে আমি। নাজমুল হোসেন আছেন? হ্যাঁ বলেন। স্যার আমার সবগুলি নতুন এবং খুবই ভালো লাগলো এবং শিখতে পারলাম স্যার অনেক কিছু। নাজমুল আপনি বলেন, নাজমুল হাসান। স্যার ওই ক্যালেন্ডারটা নতুন লাগছে, আর হচ্ছে আপনাদের ফেসবুক পোস্টের ব্যাপারে বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো এবং এই নতুন স্ট্র্যাটেজি গুলো দিচ্ছেন, এগুলো আমার ভালো লাগছে। পাবলিশিং এর ব্যাপারে কিছু কন্ডিশন, এগুলো আমার কাছে নতুন লাগছে। আনিসুর রহমান আপনি বলেন। জি স্যার, আজকে আমার মানে বলতে গেলে সবগুলোই নতুন ছিল আমার জন্য। মানে আগে এগুলো মানে জানতে পারিনি যে এভাবে কন্টেন্ট দেওয়া যায়, যে একদম সিরিয়াল বাই আগে থেকে প্ল্যান করে রাখা। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম আজকে। রতন কুমার। স্যার আমার কাছে মোটামুটি সবকিছুই নতুন ছিল। আগে কখনো ফেসবুক নিয়ে এরকম কাজ করিনি বা পেজ নিয়েও কখনো ঘাটাঘাটি করিনি। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে অনেক কিছু জানতে পারছি আজকে। রাদওয়ান হোসেন রিপন বলেন। জি স্যার, মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। আর স্যার ওই নেট সমস্যার কারণে বাইরে ঢুকতেছি, মোট কিছু মিসিং হয়েছে। মোহাম্মদ মনসুর। আবার দেখতে হবে। স্যার আমার কাছে অনেক কিছু নতুন ছিল, আমি এগুলা নিয়ে তেমন আগে একটা করিনি, তো মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। চৈতি সরকার। স্যার একটা পেজে কন্টেন্ট কিভাবে মেইনটেইন করতে হয়, পেজটা কিভাবে রিচ করে, এটা আজকে ফার্স্ট জানলাম। আমি তো ভাবতাম জাস্ট আমি পোস্ট করব, এটা রিচ হয়ে যাবে, এই তো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনাদের সবাইকে দেখেন, ফেসবুক নিয়ে আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে ফেসবুকে শুধুমাত্র পোস্ট করা, একটা গ্রুপ করে সেখানেও পোস্ট করা, আসলে বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ না। এছাড়াও কিন্তু অনেকগুলো বিষয় আছে যেটা আমাদেরকে মেনটেন করতে হয়, আর এগুলো ধৈর্যের কাজ। এটা যদি আপনি এমন করেন যে 2 দিন করলেন 3 দিন করলেন না, হবে না। এটাকে আপনার ধৈর্য ধরে করে যেতেই হবে। এটা একটা সময় ভালো আপনাকে একটা ফলাফল এনে দেবে। আজকে এতটুকু পর্যন্ত। আসাদুজ্জামান ভাই থাকেন, 2 মিনিট কথা বলি, বাকিটা লিড নিতে পারবেন। ও তো স্যার আর একটা কি মার্কেট যেন বললেন, ওইখান থেকে করতে। কোনটা?